এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন প্রিয়? ত্রিধার কণ্ঠস্বর কানে আসতেই নড়ে চড়ে উঠল প্রিয়তি। আমি ঠিক আছি ত্রিধা। আজ তোর এত দেরি হলো কেন ভার্সিটিতে আসতে? আর বলিস না, ওই হতচ্ছাড়া আমাকে ছাড়তেই চাইছে না। তাসটিফ ভাইকে বলে দিমো তুই হতচ্ছাড়া বলেছিস। বলে দিস, কচু করবে আমার। ভাইয়া তোকে অনেক ভালোবাসে, এভাবে বলিস কেন? তো কিভাবে বলবো প্রিয়? তাসেফের সাথে দেখা করলেই বিপদ, ছাড়তেই চায় না। ওদের দুজনের কথার মাঝে স্যার ক্লাসে প্রবেশ করলো। আসতে বল, রাজীব স্যার শুনলে কান ধরে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখবে। প্রিয়তি আর তিধা কি ফুসু করছো? দাঁড়াও। দুজন ভয়ে ভয়ে দাঁড়ালো। এই রাজীব স্যারকে সবাই জমের মতো ভয় পায়, আর প্রীতে অপমান তো আছেই। দুজনে মুখটাকে প্যাঁচার মতন করে দাঁড়িয়ে আছে। কি কথা বলছিলে দুজন বলো? না বলে শাস্তি পেতে হবে। আর তোমরা ভালো করে জানো আমার ক্লাসে কথা বলা নিষেধ। দুজনে ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। রাজীব স্যার ধমক দিয়ে, কি হলো? কিছু জিজ্ঞেস করছি, বলবে নাকি কান ধরে পুরো ভার্সিটি ঘোরাবো? দুজনেই ভয়ে আঁতকে উঠল। না না স্যার, আসলে আমি প্রিয়তিকে বলছিলাম আপনার ক্লাসে যেন কথা না বলে, তাহলে আপনি শাস্তি দিবেন। মিথ্যা বলছো কেন? এটা কোনো কথা হলো? সবাই রাজীব স্যারকে ভয় পায়। পুরো ক্লাস একদম চুপচাপ। প্রিয়তি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সত্যি বলছে স্যার। শাট আপ। রাজীব স্যারের ধমকে পুরো ক্লাসের ছেলে মেয়ে ভীষণ ভয় পেল। রাজীব স্যার টেবিল থেকে কালো রঙের মোটা বেত এনে ত্রিধার হাতে 5 থেকে 6 টাকা বসিয়ে দিল। ত্রিধার ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। খুব ব্যথা পেয়েছে ত্রিধা। বসো। আর প্রিয়তির দিকে তাকিয়ে, আর তুমি পুরো ভার্সিটি কান ধরে হেঁটে আবার ক্লাস এসে টেবিলের উপর দাঁড়িয়ে থাকবে? প্রিয়তি কোনো কথা না বাড়িয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। সে ভালো করেই জানে স্যারের কথা না শুনলে আরো কঠোর শাস্তি পেতে হবে। প্রিয়তি কান ধরে হাঁটছে আর লজ্জায় ভীষণ কান্না পাচ্ছে। ভার্সিটির সবাই তাকিয়ে আছে। সবাই ভালো করে বুঝতে পারছে এটা রাজীব স্যারের কাজ। কেউ কেউ মজা নিচ্ছে, আবার কেউ কেউ প্রিয়তির জন্য দুঃখ প্রকাশ করছে। চতুর্থ ইয়ারের ক্লাস থেকে একজন বলে উঠল, আরে রোহা, দেখ প্রিয়তি কান ধরে হাঁটছে। আমি নিশ্চিত এটা রাজীব স্যারের কাজ। রুহা নিচে তাকাতে তৃপ্তির হাসি দিল। রুহা প্রিয়তিকে সহ্য করতে পারে না। অবশ্য তার একটা বিশেষ কারণও আছে। প্রিয়তি দেখতে অনেক সুন্দরী, একদম অপ্সরার মতো লাগে। প্রিয়তির সৌন্দর্যের কারণে রুহা তাকে পছন্দ করে না। রুহা সব সময়ই চায় তার চেয়ে কেউ সুন্দর হতে পারবে না। প্রিয়তিকে এইভাবে অপমানিত হতে দেখে রুহা মজা নিচ্ছে। এইদিকে প্রিয়তির লজ্জায় কান্না করে দিল। হঠাৎ করেই মাথায় চক্কর দিয়ে উঠল প্রিয়তির। প্রিয়তির সবকিছু কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। প্রিয়তি পড়ে যেতে নিবে, তার আগেই কেউ তার কোমর জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে রুহা প্রচন্ড রেগে গেল। এদিকে রাজীব স্যার ক্লাস থেকে প্রিয়তিকে ঘুরে পড়ে যেতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ক্লাস শেষ করে টিচার্স রুমে চলে গেলেন। তিথা দৌড়ে প্রিয়তির কাছে গেল। জিহান ভাইয়া। জিহান বিরক্তির কণ্ঠে বলল, এই মেয়ে, এইভাবে তাকিয়ে না থেকে এর জ্ঞান ফেরার ব্যবস্থা করো। জি জি ভাইয়া। জিহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4র্থ ইয়ারের ছাত্র। জিহান খুবই রাগী ছেলে। ভার্সিটির সবাই জিহানকে ভয় পায়। জিহান দেখতে যেমন সুদর্শন, পড়ালেখাতেও তেমন ভালো। জিহানের একটা গুরুত্বপূর্ণ ফোন আসাতে ক্লাস থেকে বের হয়ে ভার্সিটির মাঠে আসতে দেখলো প্রিয়তি পড়ে যাচ্ছে। তখন জিহান দৌড়ে গিয়ে প্রিয়তিকে পড়ে যাওয়ার থেকে বাঁচায়। ত্রিধা জিহানের দিকে পানির বোতল এগিয়ে দেয়। ভাইয়া, এই নিন পানির বোতল। জিহান হাতে পানি দিয়ে প্রিয়তির চোখে মুখে পানি ছিটিয়ে দিল। প্রিয়তি টিপ টিপ করে চোখ খুলতেই ভয় পেয়ে গেল জিহানকে দেখে। প্রিয়তি দ্রুত জিহানের কাছ থেকে সরে আসলো। সরি ভাইয়া, আসলে। জিহান ধমক দিয়ে, আজব, আমি কি বাঘ না ভাল্লুক? এমন ভয় পাচ্ছ কেন? প্রিয়তি কিছু না বলে ত্রিধার হাত ধরে দৌড়ে সেখান থেকে চলে আসলো। ত্রিধা হাঁপাতে হাঁপাতে, আরে কি করছিস প্রিয়? হাত ছাড়, আমি আর দৌড়তে পারছি না। পাগলি একটা। এই নে তোর ব্যাগ ধর। আমি জানতাম তোর জ্ঞান ফিরলে জিহান খানকে দেখলে তুই অলিম্পিক রেস দিবি, তাই ক্লাস থেকে বের হওয়ার সময় তোর ব্যাগ সাথে করে নিয়ে এসেছি।
আচ্ছা, জিহান ভাইকে দেখলি তুই এত ভয় পাস কেন? এমনভাবে বলছিস যেন নিজে ভয় পান না। ত্রিধা থতমত খেয়ে। না, আসলে আমি তেমনটা বলতে চাইনি। প্রিয়তি ত্রিধার গাল দুটো টেনে টেনে। ওরে আমার ঢঙের রানী, হয়েছে, আর ঢং দেখাতে হবে না। ত্রিধা মুখ ফুলিয়ে। আমি ঢং করি? আলে আমার বাবুটা, লাগ করে না, আর ঢং বলবো না। ত্রিধা প্রিয়তিকে এইভাবে কথা বলতে দেখে পিক করে হেসে দিল। এখন শরীর কেমন লাগছে তোর? আসলে রোদ বেশি হওয়ায় মাথাটা ঘুরে গেছিল, এখন পুরো ঠিক আছি। যাক বাবা, চিন্তামুক্ত হলাম। আচ্ছা প্রিয়, তুই যে বাড়িতে একা থাকিস, রাতে তোর ভয় লাগে না? ত্রিধার প্রশ্নে প্রিয়তির মনটা খারাপ হয়ে গেল। ভয় লাগবে কেন? আর আমি একা থাকি কে বললো তোকে? মানে তুই একা নয়? প্রিয়তি আকাশের দিকে তাকিয়ে। ভয় লাগবে কেন? তারা গুনতে গুনতে কখন ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। এইভাবে একা আর কতদিন থাকবি? প্রিয়তি কিছু না বলে মুচকি হাসলো। জিহান বাসায় এসে রুমে ঢুকতেই দেখলো তার বড় ভাই আদনান হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে মোবাইলে স্ক্রল করছে। ভাই, তুমি এইখানে কি মনে করে, তাও আবার হাত পা ছাড়িয়ে আমার বিছানায় শুয়ে আছো? কেন আসতে পারি না তোর রুমে? পারিস, এখন আমি অনেক ক্লান্ত, আমাকে একা থাকতে দে একটু। ঠিক আছে, এইবারের মতো ছাড় দিলাম। কাল কিন্তু লং ড্রাইভে যেতে হবে আমার সাথে। ওকে ব্রাদার। আদনান মুচকি হেসে জিহানের রুম থেকে চলে গেল। জিহান শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হতেই মোবাইল বেজে উঠল। জিহান বিরক্তিকর কণ্ঠে। এই সময় আবার কার ফোন? জিহান ফোন রিসিভ করতেই। আরে ভাই, আর সোজা কোমর জড়িয়ে ধরলি, যা লেগেছে না, ভার্সিটি সব মেয়েদের মন জ্বলে পড়ে গেল রে। ফাইজলামি বন্ধ কর রাদিম, আমি ইচ্ছে করে মেয়েটাকে ধরিনি, পড়ে যাচ্ছিল তাই। ও ও ও তাই নাকি জিদান? চান্দু, কবে থেকে মেয়েদের পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেবার চাকরিতে জয়েন করলি ভাই? তাহলে সব মেয়েরা তো তোর স্পর্শ পেয়ে ধন্য হয়ে যেত। জিহান রেগে। শালা ফোন রাখ, কাল ভার্সিটি আসি, তারপর তোর 12টা বাজামো। হুম, দেখা যাবে। সত্যি কথা বললেই তো দোষ। জিহান ফোন কেটে দিল। জিসান ভাইয়া, জিসান ভাইয়া। কি হলো জাইমা, এইভাবে চেঁচাচ্ছিস কেন? মা তোকে ডাকছে ভাই। ভালো লাগছে না, মাকে বলে দিস পরে যাব। মা তোকে জরুরি কথা বলতে ডাকছে। আচ্ছা চল। তাহলে আসলি তুই? কি জরুরি কথা, তাড়াতাড়ি বলো। আগে বস আমার বাচ্চা। রাইসা বেগম প্লেটে ঝোলের সঙ্গে ভাত মেখে জিহানকে হাঁ করতে বলল। নে, হা কর। এই হচ্ছে তোমার জরুরি কথা মা? আপাতত খাওয়া ছাড়া তো আমি আর জরুরি কোনো বিষয় দেখছি না। আর তুই প্রতিদিন এমনটা করিস, না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। যখন মা থাকবো না, তখনও কি না খেয়ে থাকবে? জিহান মুখ ফুলিয়ে। এই সব বাজে কথা মুখে আনবে না মা। ঠিক আছে, বলবো না, ঝটপট খাওয়া শেষ কর। প্রিয়তি রান্না শেষ করে শাওয়ার নিয়ে খেতে বসলো। খাবার মুখে দিতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রিয়তি না খেয়ে ছাদে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে পুরনো কথা ভাবতে লাগলো। প্রিয়তি মামনি, ওঠো, সকাল হয়ে গেছে, স্কুলে যেতে হবে তো। আম্মু আর একটু ঘুমোই না। না, একটুও না, অনেক দেরি হয়ে গেছে। প্রিয়তি ঘুম ঘুম চোখে। আমার কিউট আম্মু, আর একটু ঘুমোই না। বাবা আসলে বকা খাবে, তাড়াতাড়ি উঠে স্কুলে যেতে হবে, উঠে পড়ো। ঠিক আছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাইয়ে দিও। ঠিক আছে আমার ছোট্ট রাজকুমারী, আপনার কথাই সই। প্রিয়তির ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। প্রিয়তি দরজা খুলে ওপাশের ব্যক্তিটিকে দেখে অবাক হলো। প্রিয়তি অবাক হয়ে। আরে ত্রিধা, তুই এই সময়? কেন রে প্রিয়, আমার কি তোর বাড়িতে এই সময় আসা মানা আছে? না, আমি সেটা বলতে চাইনি। তুই তো এই সময় কোনোদিন আসিস না, তাই আর কি। আম্মু বাড়িতে নেই, ফুপির বাড়িতে গেছে, একা একা ভালো লাগছিল না, তাই চলে আসলাম তোর কাছে। আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দে তাড়াতাড়ি। প্রিয়তি ত্রিধার কথায় কিছুটা অবাক হলো। তুই টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তি কিচেনে গেলেও খাবার আনতে, আর ত্রিধা ঘরের সব লাইট নিভিয়ে দিল। ত্রিধা, তুই কই গেলি? আর সব লাইট নিভিয়ে দিলি কেন? প্রিয়তি ত্রিধার কোনো সারা শব্দ না পেয়ে কিছুটা ভয় পেয়ে গেল। প্রিয়তি ভয় মিশ্রিত কণ্ঠে। ত্রিধা, বোন আমার, মজা করিস না, কই লুকিয়ে আছিস? বের হ বলছি।
তোর প্রিয় খাবার বিরিয়ানি এনেছি, তুই বের না হলে বিরিয়ানি পাবি না। হঠাৎ পেছন থেকে কিছু পড়ার শব্দ পেল। প্রিয়তি ভয় পেয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে, আর এদিকে ত্রিধা প্রিয়তিকে ভয় পেতে দেখে বেশ মজা নিচ্ছে। এখন কেমন লাগছে প্রিয়? তোর না একা থাকতে ভয় লাগে না? খেলা তো মাত্র শুরু। হঠাৎ প্রিয়তি একটা ছায়া দেখতে পেল। ওখানে কে? ত্রিধা দেখ, মজা করিস না, আমি এখন মজার মুডে নেই, বের হ বলছি। লাইট জ্বলে উঠল হঠাৎ করে। প্রিয়তি যেন দেহে প্রাণ ফিরে পেল, অনেকটাই ভয় পেয়ে আছে। প্রিয়তি পিছনে তাকিয়ে দেখে ত্রিধা মুখ চেপে হাসছে। ত্রিধাকে এভাবে হাসতে দেখে রাগে প্রিয়তির মুখ লাল টমেটোর মতো হয়ে গেল। প্রিয়তিকে এইভাবে রাগ হতে দেখে ত্রিধা হাসি থামিয়ে দিল। ত্রিধা ধীর পায়ে প্রিয়তির সামনে এসে দাঁড়ালো। সরি প্রিয়, আসলে তুই বলেছিলি তোর নাকি বাড়িতে একা থাকতে ভয় লাগে না, তাই একটু আর কি। সরি। ত্রিধার মুখে নিষ্পাপ ভাব দেখে প্রিয়তি হেসে দিল। এরকম মজা কেউ করে? সরি, আর করব না তো বলছি প্রিয়। দুজন একসাথে খাবার শেষ করলো। দুজন সোফায় বসে টিভি দেখছে। প্রিয়তি, হরর মুভি দেখবি? না না, আমি এইসব দেখবো না। কেন, তুই না এসবে ভয় পাস না? একটু আগে বললি যে। না মানে এত কিছু বুঝি না, দেখবি মানে দেখবি। প্রিয়তি অসহায়ভাবে ত্রিধার দিকে তাকিয়ে আছে। দুজন বসে বসে হরর মুভি দেখছে, আর প্রিয়তি একটু পর পর ত্রিধার গায়ের সাথে ঘেঁষে ঘেঁষে বসছে। ত্রিধা বিরক্ত হয়ে, সমস্যা কি প্রিয়? কোলে উঠে বসার ইচ্ছা আছে নাকি? প্রিয়তি একটু ঘুমের ভান করে, আমার ঘুম পাচ্ছে ত্রিধা, চল ঘুমিয়ে পড়ি। ঘুমাতে গিয়ে মাত্র আরেক বিপত্তি। ত্রিধা নাক ডেকে ডেকে ঘুমায়। প্রিয়তি ত্রিধার জন্য ঘুমাতে পারছে না। প্রিয়তি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। ত্রিধা আবার ঘুমে মারামারি করে। ত্রিধা ঘুমের মধ্যে বকবক করছে। প্রিয়তি ত্রিধার মুখের সামনে কান নিয়ে শোনার চেষ্টা করছে। ত্রিধা বিড়বিড় করে বলছে, তাশরিফের বাচ্চা, তোকে আমি গিলে খাবো। তুই আমার সাথে বাটপারি করবি? আমি হিংসুটে, তাই না? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে ঘুমের মধ্যে এক লাথি মারে। ত্রিধার লাথি খেয়ে প্রিয়তি হাত থেকে পড়ে গেল। প্রিয়তি কোমরে হাত দিয়ে, ও মা গো, আমার কোমর গেল গো, এই অসভ্য মেয়ে আমার ভেঙে দিল গো। প্রিয়তির চিৎকারে ত্রিধা ধুরমুর করে ঘুম থেকে উঠে বসলো। কি হলো প্রিয়তি, তুই কই? আর এইভাবে কোথা থেকে চিৎকার দিচ্ছিস? প্রিয়তি খুব রাগ হলো। আমাকে ফেলে দিয়ে এখন বলছে কোথা থেকে চিৎকার করছি। প্রিয়তির রেগে, নিচে তাকা, তোর লাত থেকে আমি নিচে পড়ে কোমর ভেঙে ফেলেছি। কি করে এসব হলো? আর আমি তো ঘুমাচ্ছিলাম। তুই ঘুমের মধ্যে তাশরিফ ভাইকে বকছিস আর আমাকে লাথি দিলি। ওহ আচ্ছা, এই সমস্যা। সরি প্রিয়, আর হবে না। নে হাতটা ধর। প্রিয়তি ত্রিধার হাত ধরে খাটের ওপর বসালো। ত্রিধা অসহায়ভাবে প্রিয়তির দিকে তাকিয়ে, আমি ইচ্ছে করে করিনি, ঘুমের মধ্যে হয়ে গেছে, সরি। এবার মতো মাফ করে দিলাম। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে প্রিয়তি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ত্রিধাকে ডাকতে গিয়ে দেখে ত্রিধা মরার মতো ঘুমাচ্ছে। ত্রিধা, এই ত্রিধার বাচ্চা ওঠ বলছি। আর কত ঘুমাবি? সারা রাত আমাকে শান্তিতে ঘুমাতে দিলি না, এখন আরাম করে ঘুমাচ্ছে, ওঠ। ত্রিধা একটু নড়ে চড়ে, আর একটু ঘুমাই না প্রিয়, কানের উপর এত চেঁচাচ্ছিস কেন? 9টা বেজে গেছে, রাজীব স্যারের ক্লাস আছে, ভুলে গেছিস? ত্রিধা লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই তৈরি হচ্ছি। ত্রিধাকে এইভাবে ভয় পেতে প্রিয়তি হেসে দিল। দুজন একসাথে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে প্রিয়তি, আর 5 মিনিট আছে ক্লাসের। প্রিয়তি আর ত্রিধা প্রাণপণে দৌড়াচ্ছে। দৌড়াতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। দ্রুত গতিতে দৌড়ানোর কারণে প্রিয়তি আর ত্রিধা দুজনেই উষ্টা খেয়ে পড়ে গেল। প্রিয়তি ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলল। কালকে এমনিতেই ত্রিধার লাথি খেয়ে কোমর ভেঙে গেছে, আজকে তো পুরো কোমরই শেষ। তখনই কার বিরক্তি মাখা কণ্ঠস্বর কানে আসলো প্রিয়তির। স্টুপিড মেয়ে, আমার ওপর থেকে ওঠো।
প্রিয়তি পিট পিট করে চোখ খুলল। চোখ খুলতেই প্রিয়তি ভীষণ ভয় পেল। প্রিয়তি মনে মনে, তার মানে আমি নিচে পড়িনি এই অদ্ভুত ভয়ঙ্কর লোকটার উপর। চিচি প্রিয়তি, আজকে তুই শেষ। এই জিহান খান তোর 13টা বাজিয়ে দিবে। আজব মেয়ে তো, উঠছো না কেন? আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে। এত মোটা তুমি, আর কিছুক্ষণ আমার উপর থাকলে আমার মৃত্যু নিশ্চিত। মোটা বলাতে প্রিয়তির খুব রাগ হলো। আপনি আমাকে মোটা কেন বললেন? আপনি জানেন আমার ওজন মাত্র 42 কেজি। তা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমার উপর থেকে ওঠো। প্রিয়তি উঠে দাঁড়ালো। ছেলে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। আমি ইচ্ছে করে পড়িনি, আসলে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়োতে এমন হয়েছে। প্রিয়তি আর জিহান পাশে তাকাতেই দুজনের চোখ বেরিয়ে আসবে এমন অবস্থা। ত্রিধারও প্রিয়তির মতো অবস্থা। ত্রিধাও উস্তা খেয়ে একটা ছেলের উপর পড়েছে। এই মিয়া, এইভাবে হা করে কি দেখছেন? জীবনে কি কোনো মেয়ে মানুষ দেখেন নাই? সারুন আমায়। ছেলেটি কোনো কথা না বলে হা করেই তাকিয়ে আছে। ছেলেটি ত্রিধাকে নিচ থেকে জড়িয়ে ধরে রেখেছে, যার কারণে ত্রিধা ছেলেটার ওপর থেকে উঠতেও পারছে না। জিসান বেশ বিরক্ত হলো তার বেস্ট ফ্রেন্ড রাদিমের কাণ্ড কারখানা দেখে। রাদিম, সমস্যা কি তোর? মেয়েটাকে ছাড়। এমন হা করে তাকিয়ে আছিস কেন? মেয়ে দেখলেই তোর হুঁশ থাকে না? জিহানের কোনো কথাই রাদিমের কানে যাচ্ছে না। রাদিম হা করে তাকিয়ে আছে। ত্রিধা রেগে গেল। তার বয়ফ্রেন্ডও তাকে এখনো ছুতে পারেনি, আর এই বেয়াদব পোলাকে না জড়িয়ে ধরে আছে। ত্রিধা রেগে রাদিমের বুকে কামড় বসিয়ে দিল। মা গো মা, মানুষরূপী রাক্ষসী। এই কি বললেন আপনি? আমি রাক্ষসী? কতক্ষণ ধরে ডাকছি আমাকে ছাড়তে, আপনি ছাড়েননি তাই কামড়ে দিয়েছি। আপনি এটারই যোগ্য। বলেই আরেকটা কামড় বসিয়ে দিল। রাদিম ব্যথা পেয়ে ত্রিধাকে ছেড়ে দিল। ত্রিধা উঠে প্রিয়তির হাত ধরে চলে গেল। শিক্ষা হয়েছে তোর? এইভাবে কোনো মেয়েকে কেউ জড়িয়ে ধরে? দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। ওই মেয়েটাও তো তোর উপরে পড়েছে, খুব মজা লেগেছে তাই না রে জিদান? জিহান রেগে গেল রাদিমের কথায়। কি বললি তুই? তবে রে, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। জিহান রাদিমের পিছনে ছুটল মারার জন্য। বেচারা রাদিম প্রাণপণে দৌড়াচ্ছে। এখন কি হবে প্রিয়? ক্লাস টাইম 25 মিনিট শেষ। লাইব্রেরি থেকে ঘুরে আসি চল। এখন তো ক্লাসেও ঢুকতে দিবে না, তার চেয়ে একটু ঘোরাঘুরি করি, সেটাই ভালো হবে। বুদ্ধিটা দারুণ লেগেছে প্রিয়, চল ঘুরে আসি। দুজন লাইব্রেরিতে গিয়ে বাঁধল আরেক বিপত্তি। রাদিম লাইব্রেরিতে বসে আছে ক্লাস বাদ দিয়ে, পড়াচোর যাকে বলে আর কি। টেবিলে বসে গালে হাত দিয়ে ত্রিধার কথা ভাবছে। ঠিক তখন ত্রিধা আর প্রিয়তি লাইব্রেরিতে ঢুকলো। রাদিম ত্রিধাকে দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ত্রিধা লাইব্রেরিতে ঢুকতেই দেখলো রাদিম হাঁ করে তাকিয়ে আছে। ত্রিধার মেজাজ বিগড়ে গেল। এই মিয়া, এইভাবে তাকিয়ে আছেন কেন? কই তাকিয়ে আছি আমি? তুমি কি বিশ্ব সুন্দরী নাকি? দেখতে একদম রাক্ষসীদের মতো লাগে। আমি বই দেখছি, তোমাকে নয়। ত্রিধার রাক্ষসী বলাতে খুব রেগে গেল। ত্রিধা হাত নাড়তে নাড়তে, আমাকে রাক্ষসীদের মতো লাগে? আর হ্যাঁ, আমি দেখতে অনেক সুন্দর। কত ছেলে আমার পিছনে পড়ে আছে। আপনি নিজেকে আয়নায় দেখেছেন? কেমন গন্ডারের মতো লাগে আপনাকে দেখতে। রাদিম হেসে দিল ত্রিধার কথা শুনে। কই, আমি তো তোমার পেছনে কোনো ছেলে দেখছি না। গফ মারা বন্ধ করো। কি? আমি গপ মারি? ত্রিধা রেগে কিছু করতে যাবে তার আগেই প্রিয়তি পেছন থেকে ত্রিধাকে টেনে নিয়ে লাইব্রেরির বাইরে চলে আসলো। দেখলি ছেলেটা কেমন ছ্যাঁচড়া? যেখানেই যাই ওই গন্ডারকেই দেখি। অসহ্য। প্রিয়তি কি বলবে বুঝতে পারছে না। ত্রিধার দিকে হাবার মতো তাকিয়ে আছে। প্রিয়তিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো ত্রিধা। ত্রিধা প্রিয়তিকে ধমক দিয়ে, এইভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে ফ্রিতে সিনেমা দেখছিস। রাজীব স্যারের ক্লাস শেষ, চল মিঠুন স্যারের ক্লাসটা করি। চল। দুজন ক্লাস শেষ করলো। রাস্তায় দাঁড়িয়ে আছে রিস্কার জন্য দুজনে। আম্মু ফোন দিয়েছে, খালামার মেয়েকে দেখতে আসবে। এখন আমাকেও যেতে হবে। আজকে তোর সাথে যেতে পারবো না প্রিয়। ঠিক আছে, তুই চলে যা, আমি অন্য রিক্সা দিয়ে চলে যাব। ত্রিধা রিস্কা নিয়ে চলে গেল। প্রিয়তি রিস্কার জন্য দাঁড়িয়ে আছে 10 মিনিট ধরে, কিন্তু রিস্কা পাচ্ছে না। এখন কি করি? যদি হেঁটে যাই তাহলে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে।
প্রিয়তি চুপচাপ দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। প্রিয়তি হাঁটা শুরু করলো। যদি কিছু দূর হাঁটার পর রিস্কা পেয়ে যায়। প্রিয়তি হাঁটতে হাঁটতে কিছু দূর আসতেই দেখলো একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে। মহিলাটির রাস্তার মাঝে পেছন থেকে একটা ট্রাক আসছে। প্রিয়তি কি করবে বুঝতে পারছে না। ট্রাকটা মহিলার কাছাকাছি চলে আসলো। প্রিয়তি দৌড়ে গিয়ে বৃদ্ধ মহিলাটিকে নিয়ে রাস্তার পাশের ঝোপে গিয়ে পড়লো। আপনার কোথাও লাগেনি তো দাদু? আমি ঠিক আছি, কিন্তু পায়ে ব্যথা পেয়েছি। তোমায় অনেক ধন্যবাদ মেয়ে, আমাকে বাঁচানোর জন্য। না না দাদু, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। বৃদ্ধ মহিলাটি প্রিয়তির কপালে চুমু দিয়ে বলল। তোমার নাম কি মেয়ে? প্রিয়তি মিষ্টি হেসে। আমার নাম প্রিয়তি। যেমন মিষ্টি তুমি, তেমন তোমার নামটাও। প্রিয়তি মুচকে হাসলো বৃদ্ধ মহিলাটির কথায়। দাদু, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে দিয়ে আসি। আমি গ্রামে থাকি। এইখানে আমার ছেলে আর দাদু ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আমি একাই যেতে পারবো মেয়ে, সমস্যা নাই। একদমই নয় দাদু, যদি আবার কিছু হয় চলো, আমি তোমায় তোমার ছেলের বাসায় দিয়ে আসি। আচ্ছা, এত করেই যখন বলছো তাহলে ঠিক আছে, চলো। প্রিয়তি আর বৃদ্ধ মহিলাটি একটা অটোতে ওঠে। আধা ঘন্টা পর একটা বড় বাড়ির সামনে এসে অটো থামলো। প্রিয়তি ভাড়া দিয়ে দিল অটোওয়ালাকে। দাদু, তাহলে আমি যাই? যাই বললে তো হবে না, চলো বাড়িতে, খেয়ে যাবে, না খাইয়ে তোমায় ছাড়ছি না। অনেক বলার পর প্রিয়তি রাজি হলো। প্রিয়তি হাঁ করে বাড়িটি দেখছে। 3 তলা বিশিষ্ট একটি সুন্দর বাড়ি। বাড়িটির দুপাশে ফুলের বাগান। ফুলের বাগানের জন্য বাড়িটির সৌন্দর্য আরো বেড়ে গেছে। বাড়ি পরে দেখো মেয়ে, ভিতরে চলো। দরজা খোলাই ছিল। দুজন ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে প্রিয়তির মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। প্রিয়তি মনে মনে, বাহির থেকে ভিতরে আরো সুন্দর। দাদু প্রিয়তির হাত টেনে সোফায় বসিয়ে দিল। বৌমা, বৌমা, কোথায় তুমি? তখনই একজন মাঝবয়সী মহিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে, মা, তুমি এসে গেছো? আদনানকে পাঠিয়েছি, কিন্তু ফোন করে বলল তোমায় খুঁজে পাচ্ছে না। কত চিন্তায় ছিলাম জানো। আদনানকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুমি চলে এসেছো। তাই কর রাইসা, আর বড় দাদু ভাইকে তাড়াতাড়ি আসতে বলো। কতদিন দেখি নাই আমার দাদু ভাইকে। তা বৌমা, ছোটজন কই? ছোটজন ঘুমাচ্ছে, আমি উঠিয়ে দিচ্ছি। না না, ঘুমোক, ঘুম থেকে উঠলে দেখা করব। রাইসা বেগম সোফার দিকে তাকিয়ে অবাক হলেন। মা, মেয়েটি কি হয় তোমার? দাদু তখন রাস্তার সব ঘটনা খুলে বলল রাইসা বেগমকে। রাইসা বেগম প্রিয়তির কাছে গিয়ে, মা, তোমার নাম কি? প্রিয়তি। বাহ, বাড়ি মিষ্টি। কে কে আছে বাড়িতে তোমার? কথাটি বলার সাথে সাথে প্রিয়তির মনটা খারাপ হয়ে গেল। আমার কেউ নেই। রাইসা বেগম অবাক হলেন। যখন আমার 6 বছর তখন বাবা মা আমায় ছেড়ে চলে গেছে। রাইসা বেগম খুব কষ্ট পেলেন। আসলে আমি দুঃখিত। কে বললো তোমার কেউ নাই? আজ থেকে তুমি আমার মেয়ে, এখন থেকে আমাকে মা বলে ডাকবে। প্রিয়তি রাইসা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে মা বলল। রাইসা বেগম প্রিয়তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চলো, খাবার খাবে, নিশ্চয় অনেক খিদে পেয়েছে আমার মেয়ের। মেয়ে ডাকটা শুনে প্রিয়তির খুব ভালো লাগছে। চোখ মুছে প্রিয়তি সিঁড়ির দিকে চোখ পড়তেই খুব ভয় পেয়ে গেল। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। মা, আপনি আমার সাথে আসুন। প্রিয়তি মাথা নাড়িয়ে সায় দিল। প্রিয়তি চোখের জল মুছে সিঁড়ির দিকে তাকিয়ে ভয় পেল। প্রিয়তি চোখ ডলতে ডলতে আবারও তাকালো, ভুল দেখছে না তো। প্রিয়তি বসা থেকে উঠে দাঁড়ালো। আপনি? জিহান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে, আমার বাড়িতে আমি না থাকলে কে থাকবে? প্রিয়তির আর বুঝতে বাকি নেই সে খানবাড়ি চলে এসেছে। তার মানে ওই দাদু জিহান খানের দাদু? দাদু তাইলে এনাদের কথা বলেছিলেন তখন? ভালোই ভালোই কেটে পড়ি। যদি উনি ওনার মাকে সব বলে দেয়, চিচি কি ভাববেন আন্টি আমায়? জিহান প্রিয়তিকে চুপ থাকতে দেখে, এই মেয়ে, কথা বলছো না কেন? কি এত ভাবছো? প্রিয়তি তাড়াতাড়ি করে বাড়ি থেকে কেটে পড়ল। জিহান হাবলার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজব মেয়ে তো,
এইভাবে চলে গেল কেন? প্রিয়তে খাবার খেয়ে মেয়েটা কই গেল? জিহান, প্রিয়তিকে দেখেছিস? জিহান ভ্রু কুঁচকে। প্রিয়তি? একটু আগেও এখানে বসেছিল। মিসেস রাইসা খুব কষ্ট পেলেন। মেয়েটা আমায় না বলে চলে গেল। উনি দীর্ঘ শ্বাস ফেলে চলে গেলেন নিজের ঘরে। জিহান প্যান্টের পকেটে 2 হাত রেখে। প্রিয়তি, নাইস নেম। প্রিয়তি বাড়িতে ঢুকতে ঢুকতে। যাক বাবা, বেঁচে গেছি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রিয়তি গোসল করে খাওয়া শেষ করে ঘুম দিল। সারা দিন অনেক ধকল গেছে, এখন ঘুমের মধ্যেই সব শান্তি। জিহান ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয়তির কথা ভাবছে। এতদিন মেয়েটাকে ভালো করে দেখিনি। সত্যি মেয়েটার চেহারা মায়াবী, চোখগুলো টানা টানা, আর গোলাপি ঠোঁটের কথা ভাবতেই জিহানের শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। গোলাপি ঠোঁটের পাশে কালো তিলটা ফর্সা চেহারায় মারাত্মক লাগছে। আমার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেছে। ওই চোখ যেন আমার সর্বনাশ ডেকে আনলো। জিহান চোখ বন্ধ করে প্রিয়তির গঠন ভাবছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ছোট দাদু ভাই, ও ছোট দাদু ভাই, ঘুম ভাঙলো কি? কণ্ঠ শুনে জিহান অবাক হয়ে পিছনে তাকালো। দাদু, তুমি যে আসবে আমাকে ফোন দিয়ে জানাবে না? দাদু জিহানের মাথায় হাত বুলিয়ে। রাগ করিস না দাদু ভাই, তোর মাকে ফোন দিয়ে আমি বলেছি। কই, মা তো বললো না আমায়। তখনই মিসেস রাইসা জিহানের ঘরে ঢুকতে ঢুকতে। তুই ভার্সিটি থেকে এসেই ঘুম দিয়েছিলি, বলার সুযোগ দিলি কই? তোর ভাই আদনানকে পাঠিয়েছি। তারপর মিসেস রাইসা রাস্তার সব ঘটনা খুলে বলল। জিহান মুচকে হাসলো সব শুনে, সবার পিছন থেকে। বাহ, আমাকে ছাড়া এই বুড়ি আড্ডা দিচ্ছে। আমাকে বুড়ি এখন আর একটুও ভালোবাসে না। আদনান এই কথা বলে তার দাদুকে জড়িয়ে ধরে। কে বলে তোকে এই সব ফাও কথা? আমি তোকে অনেক ভালোবাসি দাদু ভাই। জিহান আর মিসেস রাইসা দাদি আর নাতির কাণ্ড দেখে হাসছে। তারা সবাই মিলে গল্প করতে থাকে। ত্রিধা খালাম্মার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সাদা 3 পিস, এর উপর দিয়ে হিজাব পড়েছে। ঠিক তখনই মোবাইল বেজে উঠল। ত্রিধা খুব বিরক্ত হলো। এখনই কারো ফোন দিতে হলো? ত্রিধা ফোন না ধরে হিজাব পড়ছে, কিন্তু বারবার ফোন আসছে দেখে বাধ্য হয়ে ফোন রিসিভ করলো। সমস্যা কি? এত ফোন দিচ্ছ কেন? ত্রিধা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সিরিয়াসলি? তোমার আবার গুরুত্বপূর্ণ কথা? দেখো তাসিফ, আমি এখন মজার মোটে নাই। খালাম্মার বাসায় যাব, তৈরি হচ্ছি। এই সময় ফোন না দিলে হতো না? মা আমায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। মা চায় আমি বিয়ে করি। দেখো, মজা করার মোড়ে নাই, আগেই বলছি। এত যখন শক্ত, বিয়ে করে নে, বারবার ফোন দিবি না বলছি। ত্রিধার রাগে ঘচঘচ করতে করতে। সবসময় এত মজার মোটে থাকে কিভাবে বজ্জাটা? মনে চাচ্ছে গিয়ে কতক্ষণ মেরে আসি। কাছে থাকলে চুল একটাও থাকতো না। ত্রিধামা, হলো তোর? হ্যাঁ, আমি তোরই, চলো। বুঝি না বাবা, কি এত সাজুগুজু করিস তোরা? ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দিস সাজতে সাজতে। কই এত সাজলাম আম্মু, একটুই তো। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। চল, দেরি হয়ে যাচ্ছে। তোর খালা তো মনে হয় ফোন করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। 3 ঘন্টা জার্নি করে খালাম্মার বাড়িতে আসলো তারা। ফাহমিদা বেগম মারিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরল। কতদিন পর তোর সাথে দেখা হলো বোন, তা পিচ্ছি কই? ত্রিধা পিছন থেকে। খালাম্মা, আমি মোটেও আর পিছি নেই। ফাহমিদা বেগম এক গাল হেসে ত্রিধাকে জড়িয়ে ধরলেন। আমার মা কেমন আছে? ভালো আছি খালাম্মা। নিশি আপু কই? আপুর কাছে যাব। নিশি নিজের ঘরেই আছে, গিয়ে দেখ। ত্রিধা মাথা নাড়িয়ে চলে গেল। ত্রিধা নিশির রুমে গিয়ে দেখে নিশি সাজুগুজু করছে। ত্রিধা পিছন থেকে নিশিকে জড়িয়ে ধরে। নিশি হালকা ভয় পেল। পরক্ষণে ত্রিধাকে আয়নাতে দেখে, বাহ, পিচ্চিটা কত বড় হয়ে গেছে। ত্রিধা গাল ফুলিয়ে। আমি মোটেও পিচ্ছি না। নিশি হেসে দিল ত্রিধার গাল ফুলানো দেখে। নিশি ত্রিধার গাল দুটি টেনে। হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না, পাগলি মেয়ে। নিশি আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে নীল শাড়িতে। দুলা ভাই পাগল হয়ে যাবে তোমাকে দেখে। ত্রিধার কথায় নিশি লজ্জা পেল।
লজ্জায় গাল দুটিতে লাল আভা ফুটে উঠেছে। তখনই ফাহমিদা বেগম আসলেন নিশির আপুর ঘরে। হলো তোর নিশি, পাত্রপক্ষ চলে এসেছে, তাড়া দিচ্ছে। পাত্রপক্ষের কথা শুনতে নিশি লজ্জা পেল। ফাহমিদা বেগম নিশিকে পাত্রপক্ষের সামনে নিয়ে গেলেন। ত্রিধাও খুশি খুশি নিশির সাথে আসলো। সামনে তাকাতে ত্রিধার মাথায় বাজ পড়ল। ত্রিধা আনমনেই বলে উঠল, তাশরিফ। তাসরিফ নিজের নাম শুনতেই সামনে তাকিয়ে থমকে গেল। ত্রিধা, ত্রিধা, এখানে কি করছো? ত্রিধার কলিজাটা জ্বলে যাচ্ছে। তার মানে তাশরিফ সত্যি বলছিল? নিশি ফিসফিস করে ত্রিধাকে বলে, ত্রিধা ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ হয়েছে। দোয়া করো বিয়েটা যেন এর সাথেই হয়। ত্রিধা অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে হ্যাঁ বলল। ত্রিধার কান্না আসছে, কিন্তু সবার সামনে কান্না করতেও পারছে না। যাকে এত ভালোবাসে সে কিনা এখন অন্য কারোর। ত্রিধার কলিজা ফেটে যাচ্ছে। তাসরিফ স্থির দৃষ্টিতে ত্রিধার দিকে তাকিয়ে আছে। তার যে কিছুই করার নেই। মায়ের কথা না শুনলে মা অঘটন ঘটিয়ে বসবে, বাধ্য হয়ে আমার রাজি হতে হলো। তাসরিফের মা মিসেস জয়ন্তী বলে, মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনারা বললে আজই ঘরোয়াভাবে বিয়ে হয়ে যাক। আমরাও চাই ঘরোয়াভাবে বিয়ে হোক। তাসরিফের বাবা জয়নাল আহমেদ, আমারও মেয়ে পছন্দ হয়েছে, বিয়েটা আজই হয়ে যাক, আমি সব ব্যবস্থা করেই এসেছি। ত্রিধা এক দৃষ্টিতে তাসরিফের দিকে তাকিয়ে আছে। কিভাবে পারলো তাশরিফ আমার সাথে এমনটা করতে? ও কি পারতো না আমার কথা তার বাবা মাকে বলতে? আসলে আমাকে কোনোদিন ভালোই বাসেনি। ত্রিধা চলে গেল সেখান থেকে। সবার সম্মতিতে দুজনের বিয়ে সম্পন্ন হলো। নিশি অনেক খুশি। সে এমন ছেলেকে নিজের জীবন সঙ্গী হিসেবে চেয়েছিল, আর পেয়েও গেছে। এই মেয়ে দাঁড়াও বলছি, আগামীকাল আমার কথা ইগনোর করে বাড়ি থেকে এইভাবে পালিয়ে আসলে কেন? প্রিয়তির দোকানে এসেছে সকালের নাস্তা কিনতে। জিহান তখন এই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিল। প্রিয়তিকে দোকানে দাঁড়িয়ে থাকতে দেখে জিহান গাড়ি থামিয়ে প্রিয়তির কাছে গেল। প্রিয়তি জিহানকে দেখা মাত্র দ্রুত পা চালিয়ে হাঁটা শুরু করলো। প্রিয়তিকে এইভাবে চোরের মতো পালিয়ে যেতে দেখে জিহান খুব বিরক্ত হলো। বিরক্তিকর কণ্ঠে প্রিয়তিকে কথাটি বলল, দাঁড়াতে বলছি, না হয় খুব খারাপ হবে। জিহানের কথা শুনে প্রিয়তি ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। প্রিয়তি কাঁপা কাঁপা কণ্ঠে, কিছু বলবেন? এই গরমে দিয়ে তুমি কাঁপছো কেন? শীত লাগছে নাকি? না 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 না, তেমন কিছু না। জিহান খুব বিরক্ত হলো প্রিয়তিকে তুতলিয়ে কথা বলতে দেখে। সমস্যা কি তোমার? আমাকে দেখলেই কাঁপাকাঁপি শুরু করো। আমি বাঘ না ভাল্লুক? ধমক দিয়ে প্রিয়তিকে বলল। জিহানের কথায় প্রিয়তি কেঁপে উঠল। ধমক খেয়ে প্রিয়তি কেঁদে দিল। প্রিয়তিকে কাঁদতে দেখে জিসান প্রচন্ড রেগে গিয়ে হাত ওঠায় থাপ্পড় মারতে। থাপ্পড় মারার আগেই প্রিয়তি সেই বিখ্যাত অকাজটা করে বসল। বেচারি ভয়ে হিসু করে দিল। জিহান রাগের বদলায় এখন ব্যাকল হয়ে গেল। প্রিয়তির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়তি যে এমন কিছু করবে সেটা তার কল্পনারও বাহিরে। কতটা ভয় পেয়ে হিসু করে দিল। জিহান আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, কেউ আছে কিনা। কাউকে আশেপাশে না দেখতে পেয়ে জিহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জিহান তার জ্যাকেট খুলে প্রিয়তির কোমরে বেঁধে দিল। এইদিকে প্রিয়তির লজ্জায় ভয়ে আর বেশি কান্না শুরু করলো। জিহান রেগে গেল প্রিয়তিকে কান্না করতে দেখে। স্টুপিড মেয়ে, এইভাবে ভ্যাভ্যা না করে গাড়িতে উঠে বসো। কেউ তোমাকে এইভাবে দেখলে তোমার মান সম্মান থাকবে তো? জিহানের কথা শুনে প্রিয়তি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলো। জিহানকে প্রিয়তি বাড়ির রাস্তা দেখিয়ে দিল। জিহান প্রিয়তিকে বাড়ির সামনে নামিয়ে দিল। প্রিয়তি জিহানকে কিছু না বলে দ্রুত গাড়ি থেকে নামতে গিয়ে উস্তা খেয়ে পড়ে যেতে নিবে, তার আগে জিহান প্রিয়তিকে ডাইরেক্ট কোলে তুলে নেয়। প্রিয়তি অবাক দৃষ্টিতে তাকালো জিহানের দিকে। আচ্ছা, এই খারুশ বেটা ভুলে গেল নাকি যে আমি হিস করে দিয়েছি? প্রিয়তি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছ? বাহ বাহ বাহ, একে তো 1 নাম্বার করে বসে আছো, এখন আবার কোলে উঠে বসে আছো। প্রিয়তির চোখ নিচে নামিয়ে, কই, আমি তো আপনার দিকে তাকাইনি। বাহ, মিথ্যে দেখি ভালোই বলতে পারো। তোমাকে মিথ্যের নোবেল দেওয়া উচিত।
আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। 1 নাম্বার করেও তোমার লজ্জা নেই, স্টুপিড কোথাকার। প্রিয়তির লজ্জিত হলো জিহানের কথায়। কি করে পারলো এই অকাজ করতে? আল্লাহ, আমি কি করে মুখ দেখাবো ওনাকে? মান সম্মান সব শেষ আমার। উনি যদি ওনার দাদু আর মাকে বলে আমার হিস দেওয়ার কথা, চিচি কি ভাববেন ওনারা? মন চাচ্ছে চেয়ারে বসে ফাঁসি দেই। জিহান প্রিয়তিকে দরজার সামনে নামিয়ে দিল। প্রিয়তি নামা মাত্রই জিহানের মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি অসভ্য মেয়ে, মুখের উপর দরজা বন্ধ করে দিল, এর জন্য শাস্তি বরাদ্দ। জিহান বাড়ি চলে গেল। প্রিয়তি গোসল সেরে খাটের উপর বসে নিজেকে নিজে বকছে। ছি প্রিয়তি, ছি, কি করে পারলি এই অকাজটা করতে, তাও জিহান খানের সামনে? আমি ভার্সিটি যাব না আর জিহান খানের মুখোমুখি হতে চাই না। ত্রিধা, এভাবে মন বড়া হয়ে বসে আছিস কেন মা? মায়ের কথা শুনে ত্রিধার সামনে তাকালো, মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে। না না, কিছু হয়নি, আমার শরীর ঠিক নেই, বাড়ি চলে যাই। আর কিছুদিন থাকতে বলেছে তোর খালা আম্মা। প্লিজ মা, আমার পরীক্ষাও আছে, প্রিয়তির বাড়িতে যাই, তুমি আসলে বাড়ি চলে আসবো। মারিয়া বেগম কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা যা, সাবধানে যাবি। ত্রিধাকে তার খালাম্মা অনেক করে বলেছে থাকার জন্য। ত্রিধা পরীক্ষার নাম দিয়ে প্রিয়তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়তি রান্না করছে কিচেনে, তখন কলিং বেল বেজে উঠল। এই সময়ে কি হতে পারে? প্রিয়তি দরজা খুলে আশ্চর্য হলো। ত্রিধা, তুই নিশিয়াপুর বিয়েতে? হ্যাঁ গিয়েছি, আর বিয়ে হয়ে গেছে। মানে কালকেই তো গেলি, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ঘরোয়াভাবে বিয়ে হয়েছে নাকি? এইসব কথা পরে বলি, এখন আমি একটু রেস্ট নেই। প্রিয়তির কেমন অদ্ভুত লাগছে আজ ত্রিধাকে, মনে হলো কিছু লুকালো। সন্দেহের দৃষ্টিতে ত্রিধার দিকে তাকিয়ে আছে। ত্রিধা প্রিয়তির দিকে তাকিয়ে একগাল হেসে প্রিয়তির ঘরে চলে গেল। আরে আমার রান্না। প্রিয়তি কিচেনে গিয়ে দেখলো সবজি কিছুটা পুড়ে গেছে। ধ্যাত, কপালটাই খারাপ আজ। সকালে দিলাম হিস করে, এখন সবজি পুড়িয়ে দিলাম, না জানি আর। তখনই আবার কলিং বেল বেজে উঠল। প্রিয়তি খুব বিরক্তি হলো। আবার কে আসলো? দরজা খুলে প্রিয়তি ঝটকা খেলো। দাদু আপনি? কি গো মেয়ে, ঘরে যেতে দেবে নাকি এইখানেই দাঁড়িয়ে রাখবে? আসুন দাদু। দাদু আরাম করে সোফায় বসলো, আর প্রিয়তির মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার বাড়ি কি করে চিনলো দাদু? আমি তো বলিনি। আজ তো জিহান খান আমার বাড়িতে এসেছে, তার মানে উনি কি খারুস লোক একটা? কি এত ভাবছিস মেয়ে? না 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 না, কিছু নাই। না ইয়ে মানে দাদু আমার বাড়ি চিনলেন কিভাবে? সেটা জেনে কি করবে মেয়ে? যাও গিয়ে ঝটপট তৈরি হয়ে নাও। প্রিয়তি যেন আকাশ থেকে পড়লো। তৈরি হব মানে? আমার সাথে খান বাড়িতে যাবে। কেন দাদু? তখনই কেউ ঘরে প্রবেশ করতে করতে, দুদিন পর আমার ছোট মেয়ের জামাই বিয়ে, তাই তোমাকে নিতে এসেছি। আন্টি আপনি বসুন। এখন বাড়ির অনেক কাজ বাকি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, আন্টি নয় মা বলে ডাকবে। যদি মা মেনে থাকো তাহলে তৈরি হয়ে নাও। প্রিয়তি কি করবে বুঝতে পারছে না। এমনিতেও ওই জিসান খারুসের সামনে পড়তে চায় না, সেই ভাগ্য বারবার ওনার সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা আমি তৈরি হয়ে আসছি। প্রিয়তি নিজের ঘরে গিয়ে পায়চারি করতে লাগলো। প্রিয়তিকে চিন্তিত দেখে, কি রে, এইভাবে পায়চারি করছিস কেন? প্রিয়তি ত্রিধাকে সব খুলে বলল। তো যা, তুইও আমার সাথে চল। অসম্ভব, আমি পারবো না, তুই ওদের সাথে যা, আমি বাড়ি চলে যাচ্ছি। প্রিয়তি ত্রিধাকে অনেক কষ্টে রাজি করলো। দাদু হয়ে গেছে। ওকে। প্রিয়তি ত্রিধাকে রাইসা বেগম আর দাদুর সাথে পরিচয় করিয়ে দিল। ত্রিধাও হাসি মুখে সবার সাথে কথা বলল। সবাই গাড়িতে উঠে বসলো। খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। 2 ঘন্টা পর গাড়ি থামলো খানবাড়ির গেটের সামনে। সবাই গাড়ি থেকে নেমে গেল প্রিয়তি ছাড়া। আমার ভীষণ ভয় আর লজ্জা লাগছে, যদি ওনার সামনে পড়ি তাহলে কি হবে? ইস, কি কাণ্ডটাই না করলাম আমি। কি হলো আপামনি, নামেন, আপনার জন্য সবাই দাঁড়িয়ে আছে।
হ্যাঁ কাকু, নামছি। কি হলো মামনি, গাড়িতে বসেছিলে কেন? লজ্জার কিচ্ছু নেই, তুমি আমার মেয়ে, এখানে কোনো কিছুতে লজ্জা পাবে না। ঠিক আছে। বাড়িটা কত সুন্দর প্রিয়। আচ্ছা ত্রিধা, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। আর এত চুপচাপ হয়ে আছিস কেন? তেমন কিছু না, এমনি হালকা মাথা ব্যথা করছে। কি আগে বলবি না তুই, এখন বলছিস মাথা ব্যথা? ওদের দুজনের কথার মাঝে রাইসা বেগম ডাক দিল দুজনকে। দুজন বাড়ির ভেতরে গেল। রাইসা বেগম ত্রিধা আর প্রিয়তিকে গেস্ট রুমে থাকতে দিলেন। ফ্রেশ হয়ে নাও, আমি আবার আসবো। ঠিক আছে মামুনি। দুজন ফ্রেশ হয়ে খাটের উপর বসে গল্প করছে। তখন একটা মেয়ে ওদের ঘরে প্রবেশ করলো। আমি সাইমা। প্রিয়তি খাট থেকে নিচে নেমে গেল। কেমন আছো আপু? তাহলে তোমার বিয়ের কথা মামুনি বলল? তুমি প্রিয়তি রাইট? হ্যাঁ আপু, আর ও আমার বান্ধবী ত্রিধা। তিনজন মিলে গল্প জুড়ে দিল। আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো। জাইমা দুজনকে বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। আপু দুলা ভাইয়ের নাম কি? জাইমা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, জয় মাহমুদ। দারুণ তো। সবার কথার মাঝে প্রিয়তির বাগানের দিকে চোখ গেল। জিহান ফুল গাছের পরিচর্যা করছে, মুখে হাতের টি শার্টে মাটি লেগে আছে, কেমন অগোছালো লাগছে। আপু আমি একটু নিচ থেকে আসছি। ঠিক আছে যাও। জাইমার মোবাইল বেজে উঠল। হবু বর ফোন দিয়েছে। প্রিয়তি আমি একটু আসছি। প্রিয়তি মুচকি হেসে মাথা নাড়ল। ত্রিধা নিচে গিয়ে দেখে মেহমান আসা শুরু করেছে। ত্রিধা ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে ঘরে প্রবেশ করবে, তার আগেই একটা বাচ্চা বলে উঠল, মানুষরূপী রাক্ষসী। ত্রিধার পা থেকে গেল। পাশে তাকাতে দেখে বাচ্চা একটা মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। মেয়েটির পাশে রাদিম দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। রাদিমকে দেখেই ত্রিধার মাথা গরম হয়ে গেল। ত্রিধা রাদিমের সামনে গিয়ে রাগী কণ্ঠে, আপনি বাচ্চাদেরকেও আমার পিছনে লাগিয়ে দিয়েছেন? আপনার আমার পিছনে লাগা ছাড়া আর কাজ নেই নাকি? হুট করে মেয়েটি ত্রিধাকে বলে, মাম্মা তুমি এমন ঝগড়ুটে কেন? মেয়েটির কথা শুনে ত্রিধা আকাশ থেকে পড়ল। এক পিছি পাগল হয়ে গেছো তুমি? মাম্মাম কেন বলছো? আমি মোটেও বিচ্ছু নই। আমার একটা কিউট সুন্দর নাম আছে, মালিহা। আমার 5 বছর। আমার বয়ফ্রেন্ডও আছে। আর চাচুই তো বললো তোমাকে মাম্মা বলতে। আমি খুব ভালো করেই জানতাম আপনি ছাড়া এই কাজ কেউ করবে না। শেষে কিনা বাচ্চাদেরও আমার পিছনে লাগিয়ে দিয়েছেন। রেগে ঘরে চলে গেল ত্রিধা। প্রিয়তি ছাদ থেকে নেমে বাগানে আসলো। বাগানটা সত্যি খুব সুন্দর, কিন্তু উনি কোথায় গেলেন? এদিক ওদিক তাকিয়ে জিহানকে খুঁজছে। তখন পিছন থেকে কেউ বলে, এদিক ওদিক তাকিয়ে চোরের মতো করে কেউ বাগান ঘুরতে আসে? আপনি আমায় ভুল বুঝছেন। ছেলেটা হাসতে শুরু করলো। আরে বয় পেও না, আমি তো মজা করেছি তোমার সাথে। আমি আদনান খান, রাজীব খানের বড় ছেলে। তোমার নাম কি? প্রিয়তি। ও আচ্ছা, তুমি সেই মেয়ে যে আমার দাদুকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছ। ধন্যবাদ। চলো তোমাকে বাগান ঘুরিয়ে দেখায়। আর তুমি কিন্তু খুব সুন্দর। প্রিয়তি মুচকি হেসে মাথা নাড়ল। চলুন। জিহান বাগানে কাজ শেষ করে ফ্রেশ হয়ে বেলকুনিতে এসে দাঁড়ালো। বেলকুনি থেকে আদনান আর প্রিয়তিকে একসাথে দেখে রাগে মাথার রক ফুলে গেল। ভাইয়ের সাথে প্রিয়তিকে দেখে জিহানের প্রচুর হিংসা হলো। কেন হলো সে নিজেও জানে না। প্রিয়তির আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না জিহান, নিজের ভাইকেও না। রেগে জিহান দেয়ালে ঘুষি দেওয়া শুরু করে। হাত কেটে রক্ত পড়ছে। এর জন্য তোমায় শাস্তি পেতে হবে প্রিয়তি। আজ জাইমার গায়ে হলুদ। মেয়েরা সবাই পরবে হলুদ রঙের কাপড়, আর ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি আর লুঙ্গি। সবাই কাজে ব্যস্ত। ত্রিধা আর প্রিয়তি মিলে জাইমাকে বাঙালি স্টাইলে হলুদের কাপড় পরিয়ে দিল। চুল খোপা করে বেলি ফুলের গজরা পরিয়ে দিল। তাজা বেলি ফুলের গহনা দিয়ে জাইমাকে সাজিয়েছে ত্রিধা আর প্রিয়তি। আপু তোমায় অনেক সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ভাইয়া দেখলে হার্ট স্ট্রোক করবে। ঠিক বলেছিস ত্রিধা, আপুকে একদম পরীর মতো লাগছে। চলো আপু, তোমার জন্য সবাই অপেক্ষা করছে স্টেজে। জাইমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে।
ত্রিধা আর প্রিয়তি দুজন জাইমার দুপাশে। তিনজনের দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তিনজনকেই অসম্ভব সুন্দর লাগছে। জিহান ফোনে কথা বলছিল। সবাইকে হাঁ করে সামনে তাকিয়ে থাকতে দেখে জিহানও সামনে তাকালো। সামনে তাকাতেই থমকে গেল। প্রিয়তিকে হলুদ রঙের কাপড়ে অসম্ভব সুন্দর লাগছে। মুখে তেমন সাজ নেই, এইটুকুতেই মেয়েটাকে সুন্দর লাগছে। জিহানের বুকের বাঁ পাশ ধুকপুক শুরু করলো। প্রিয়তির দিকে তাকিয়ে জিহান চোখ বন্ধ করে ফেলল। আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। পাশে তাকাতেই দেখে আদনানও প্রিয়তির দিকে হাঁ করে তাকিয়ে আছে। জিহান খুব রাগ হলো আদনানকে এইভাবে প্রিয়তির দিকে তাকিয়ে থাকতে দেখে। রেগে জিহান সেখান থেকে চলে গেল। রাদিমেরও একই অবস্থা। ত্রিধার দিকে তাকিয়ে আছে হাঁ করে। ত্রিধার হলুদ রঙের কাপড়ে ভীষণ সুন্দর লাগছে। রাদিমকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মালিহা রাদিমের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মালিহা রাদিমের হাত ধরে, চাচু তুমি মাম্মাকে এইভাবে দেখছো কেন? তোমার নজর লেগে যাবে। রাদিমের ডিস্টার্ব হলো মালিহার কথায়। মালিহা মুখ ফুলিয়ে সেখান থেকে চলে গেল। জাইমাকে স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তি চলে আসলো। আদনান এসে প্রিয়তির সামনে দাঁড়ালো। ভাইয়া কিছু বলবেন? আজকে তোমায় অনেক বেশি সুন্দর লাগছে প্রিয়তি। প্রিয়তি আদনানের চোখে কেমন নেশা দেখতে পেল। ধন্যবাদ বলে সেখান থেকে চলে গেল। এই আদনান খানকে কেমন সুবিধার মনে হচ্ছে না? কেমন করে যেন তাকিয়ে থাকে। এর থেকে যত দূরে থাকবো ততই মঙ্গল। প্রিয়তি হাঁটছে আর নিজে নিজে কথা বলছে। তখনই কেউ তাকে হাত ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে গেল। বর্তমানে প্রিয়তি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে, ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। সমস্যা কি আপনার জিহান? আমাকে গাছের সাথে বেঁধে রেখেছেন কেন? ছাড়ুন বলছি। জিহান চেয়ারে বসে আয়েশ করে পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে আর প্রিয়তির ছটফট দেখছে। প্রিয়তির কথা শুনে খাওয়া বন্ধ করে প্রিয়তির দিকে তাকিয়ে, সবাইকে হার্ট অ্যাটাক থেকে বাঁচালাম। হার্ট অ্যাটাক মানে? সবাই আমাকে দেখলে হার্ট অ্যাটাক কেন করবে? জিহান উচ্চ স্বরে হাসতে হাসতে, তোমাকে দেখতে ডাইনিদের মতো লাগছে, যে কেউ দেখলে হার্ট অ্যাটাক করবেই। আমার তো মনে হচ্ছে ডাইনিদের তোমার থেকে আর ভালো দেখা যায়। আমার উচিত সবাইকে তোমার থেকে বাঁচানো। প্রিয়তির খুব রাগ হলো ডাইনি বলাতে। আমাকে দেখতে কি এতই খারাপ দেখাচ্ছে? আপনি ইচ্ছে করে এসব করছেন। আমি কি অন্যায় করেছি? প্লিজ ছেড়ে দিন। অনেক অন্যায় করেছো, একটু আগেও একটা অন্যায় করেছো। মানে কি? আমার তো মনে হচ্ছে না কোনো অন্যায় করেছি। ছাড়ুন আমায়। জাইমাপু অপেক্ষা করছে আমার জন্য। আজ সারাদিন তোমায় এইভাবেই থাকতে হবে। চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। জিহান প্রিয়তির মুখে কাপড় বেঁধে বাগান থেকে চলে গেল। আর প্রিয়তি ছোটার জন্য চটপট করেই যাচ্ছে। মুখে কাপড় বেঁধে দেওয়ার কারণে কথাও বলতে পারছে না, শুধু গঙ্গানির শব্দ বের হচ্ছে। তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল প্রিয়তি। শব্দ শুনে আরো জোরে জোরে গোঙাচ্ছে। পিছন থেকে আদনান। প্রিয়তি, তোমার এই অবস্থা কেন? কে তোমাকে এইভাবে বেঁধে রেখেছে? শুধু নাম বলো তার। এমন অবস্থা করবো জীবনে আর এইসব করার সাহস পাবে না। আদনান প্রিয়তির বাঁধন খুলে দিল, মুখ থেকে কাপড় খুলে দিল। প্রিয়তি জোরে জোরে শ্বাস নিতে থাকে। আদনান প্রিয়তির মাথায় হাত বোলাতে বোলাতে, ঠিক আছে এখন তুমি? প্রিয়তি জোরপূর্বক হেসে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বলেই প্রিয়তি দৌড়ে বাগান থেকে চলে গেল। আদনান কিছুই বুঝতে পারছে না প্রিয়তি এইভাবে চলে গেল কেন। সবার অবস্থা খুব খারাপ। হলুদ দিয়ে এক একজনকে ভূতের মতো লাগছে। ত্রিধাকে হলুদ লাগানোর জন্য 4-5 জন মেয়ে দৌড়াচ্ছে। ত্রিধার হাতে হলুদের বাটি নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে করে ফেললো একটা অঘটন। ত্রিধা একটা ইটের টুকরোর সাথে ওস্তা খেয়ে হলুদের বাটি নিয়ে পড়লো রাদিমের উপর। বেচারা রাদিমের অবস্থা খারাপ। হলুদের বাটি রাদিমের মুখের উপর, ত্রিধার হাতে থাকা হলুদ রাদিমের পাঞ্জাবিতে লেগেছে। ত্রিধা মুখের উপর থেকে হলুদের বাটি সরিয়ে, আপনি ইচ্ছে করে এসব করেছো তাই না? আরে তোমার সাথে একটু মজাই তো করি, তাই বলে এইভাবে প্রতিশোধ নিবে? আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। ওরা আমার মুখে হলুদ দেওয়ার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু হইছে, এবার ওট আমার উপর থেকে।
আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। ত্রিধা রাদিমের ওপর থেকে উঠে দাঁড়ালো। রাদিমও উঠে সোজা হাঁটা শুরু করলো। পিছন থেকে ত্রিধা, আরে আরে, আপনার লুঙ্গি খুলে যাচ্ছে। লুঙ্গি যখন পরতেই পারেন না, তাহলে ঢং করে পরেন কেন? রাদিম নিচের দিকে তাকিয়ে দেখে সত্যি লুঙ্গি অর্ধেকে পরে হাবুডুবু খাচ্ছে। বেচারা লুঙ্গি উপরে তুলে দৌড়ে কোনো রকম সেখান থেকে পালিয়ে আসলো। এইদিকে রাদিমের এইসব কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ত্রিধাও না হেসে পারল না। সত্যি ছেলেটা অদ্ভুত, কিছু না কিছু করে সবাইকে হাসিয়ে ছাড়ে। রাদিম জিহানের ঘরে ঢোকেই লুঙ্গিটা খুলে খাটের উপর ছুঁড়ে মারলো। জিহান ওয়াশরুমের দরজা মেরে, কি রে রাদু, লুঙ্গি খুলেছিস কেন? মান সম্মান নেই নাকি? মান সম্মান তো ওখানে শেষ করে আসলাম। মানে কোথায়? রাদিম সব ঘটনা খুলে বলল। জিহান সব শুনে হাসতে হাসতে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে। রাদিম রেগে জিহানকে বালিশ ছুঁড়ে মারে। জিহান বালিশ ধরে, রাগ করছিস কেন? তোকে তো আগেই বলেছি এইসব লুঙ্গি পুঙ্গি পড়িস না। দেখ আমিও পড়িনি। মান সম্মানের ব্যাপার, যখন পড়তেই পারিস না তাহলে পড়িস কেন? হঠাৎ করে জিহানের প্রিয়তির কথা মনে পড়তেই, ও শিট, আমি তো ওর কথা ভুলেই গেলাম। কার কথা বলছিস? জিহান কিছু না বলে দৌড়ে চলে গেল। যা বাবা, এর আবার কি হলো? জিহান বাগানে গিয়ে প্রিয়তিকে না পেয়ে অবাক হলো। মেয়েটা কি করে ছুটলো? নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করেছে। তার মানে যখন আমি ওকে বেঁধেছিলাম কেউ আমাদের অনুসরণ করেছিল। তখনই আমার মনে হয়েছিল কেউ আমাদের দুজনের আশেপাশে ছিল। কে হতে পারে? জিহান প্রিয়তিকে খুঁজতে শুরু করলো। প্রিয়তি বলতে পারবে কে ওকে সাহায্য করেছে? খুঁজতে খুঁজতে প্রিয়তিকে কিচেনের রায়তা বেগমের সাথে দেখলো জিহান। মায়ের সামনে ডাকা ঠিক হবে না। জিহান সেখান থেকে স্টেজে জাইমার কাছে গিয়ে 2 হাতে হলুদ নিয়ে বোনের গালে হলুদ লাগিয়ে দিল। জাইমা জিহানকে চুপচাপ দেখে, ভাইয়া তুই এত চুপচাপ কেন? আমার বিয়েতে তুই খুশি নয়? কে বললো তোকে এইসব? আমি অনেক খুশি। আমার পিচ্চি বোনটার বিয়ে বলে কথা। আমি ওই বাড়িতে যাওয়ার পর মনে রাখবি তো আমায়? জিহান ছলো ছলো চোখে জাইমার দিকে তাকালো। এইসব কি বলছিস তুই? দরকার হলে জয়কে ঘর জামাই করে রেখে দিব। জিহানের কথা শুনে জামাই হেসে দিল। পাগলি বোন আমার। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো মামনি, কি বলবে? বাবা, আমি একজনকে ভালোবাসি। এটা তো ভালো কথা। তো কে সেই ভাগ্যবান যাকে আমার মেয়ে ভালোবাসে? বাবা, রাজীব খানের ছোট ছেলে জিহান খান। সবই বুঝলাম। তো এখন কি করতে হবে সেটা বলো। তুমি জিহানের বাবাকে বলো আমাদের দুজনের বিয়ের কথা। ঠিক আছে মামনি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সব ঠিক করে দিব। ধন্যবাদ বাবা, এই জন্যই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি বলে আতিক সাহেবের ঘর থেকে চলে গেল। রাত 11:49 বেজে চলেছে, কিন্তু প্রিয়তির চোখে ঘুম নেই। ছাদ থেকে ঘুরে আসি। প্রিয়তি সিঁড়ি দিয়ে উপরে উঠেছে। হাঁটার মাঝে প্রিয়তির হাতে টান পড়ে। প্রিয়তি ভয় পেয়ে যায়। বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ বুলায়। কই কেউ নেই তো, কিন্তু আমার মনে হলো কেউ আমার হাত ধরেছে। আবারও হাতে টান পড়লো। পাশে তাকাতেই দেখে জিহান প্রিয়তির হাত ধরে দাঁড়িয়ে আছে। সমস্যা কি আপনার? সারাক্ষণ আমার পিছনে না লাগলে আপনার শান্তি লাগে না? জিহান কিছু না বলে প্রিয়তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজব তো কথা বলছেন না কেন? আমার হাত ছাড়ুন বলছি। জিহান কিছু না বলে প্রিয়তিকে দেওয়ালের সাথে চেপে ধরল। সমস্যা কি? আমার পথ আটকাচ্ছেন কেন? জিহানের ডান হাত প্রিয়তির গাল স্পর্শ করল। প্রিয়তির সর্বাঙ্গ কেঁপে উঠল, শরীর হিম হয়ে গেল। জিহান নেশাক্ত কণ্ঠে, আমার চোখের দিকে তাকাও। প্রিয়তি না তাকিয়ে চোখ বন্ধ করে আছে। প্রিয়তিকে চোখ বন্ধ করে থাকতে দেখে জিহান ধমক দিয়ে, সমস্যা কি? তাকাচ্ছ না কেন? তাকাও বলছি, না হয় খুব খারাপ হবে। জিহানের ধমক খেয়ে প্রিয়তির সাথে সাথে চোখ খুলল। চোখ বড় বড় করে জিহানের চোখের দিকে তাকিয়ে আছে। প্রিয়তি 1 মিনিট জিহানের চোখে চোখ রেখে চোখ নিচে নামিয়ে ফেলল। আপনার চোখে চোখ রাখা আমার পক্ষে সম্ভব নয় জিহান বাবু। আপনার চোখের প্রেমে সেই প্রথম দিনেই পড়েছি। কি হলো, চোখ নামিয়ে ফেললে কেন? আমার ঘুম পাচ্ছে, আমি যাই। স্টুপিড মেয়ে, এইটা আমি বলিনি। তুমি কি সব ছেলেদের জাদু করো নাকি? মানে জাদু করতে যাব কেন? জিহান মুচকি হাসল।
জিহানের আজকে প্রিয়তির নেশা বেশি ধরেছে। আজকে তার প্রিয়সীকে হলুদ রঙের শাড়িতে হলুদ পরীর মতো লাগছে। এখনো তার প্রিয়সীর নেশা তার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা, একটু ছুঁয়ে দিলে কি খুব বড় পাপ হবে? সে তো একান্তই শুধু আমার। ভালোবেসে ফেলেছি প্রেয়সী, কখন কবে ঠিক নিজেও জানি না। শুধু এইটুকু বুঝতে পারছি, কারোর সাথে তোমায় সহ্য হয় না, কার সাথে তোমায় দেখলে মন চাই খুন করে ফেলি। ভালোবাসি হলুদ পরি, আজ থেকে হলুদ রঙের প্রেমে পড়লাম। জিহান প্রিয়তির মুখের দিকে তাকিয়ে মনে মনে এইসব কথা বলল। হঠাৎ করে জিহান প্রিয়তিকে কোলে তুলে নিল, কোলে তুলে ছাদে নিয়ে গেল। প্রিয়তির কিছুক্ষণের জন্য মাথা হ্যাং হয়ে গেল। জিহান বাবু কেমন অস্বাভাবিক আচরণ করছেন? ওনার হঠাৎ হলো কি? দিনেও তো আমায় এত এত শাস্তি দিলেন, হঠাৎ কি হলো? এত ভালো হয়ে গেল কি করে? জিহান প্রিয়তিকে ছাদের ডান পাশে থাকা বেঞ্চে বসিয়ে দিল, নিজেও প্রিয়তির পাশে বসল। প্রিয়তিকে নিজের কাছে এনে প্রিয়তির গালের সাথে নিজের গাল স্পর্শ করল। প্রিয়তির পুরো শরীর কেঁপে উঠল, বুক ধুকভুক করছে দ্রুত গতিতে। দুজন দুজনের কাছাকাছি বসে আছে আর হার্টবিটের আওয়াজ শুনছে। প্রিয়তি কেন জানি জিহানকে বাধাও দিতে পারছে না। কেন পারছে না প্রিয়তি নিজেও জানে না। প্রিয়তি মাথা নিচু করে বসে আছে। জিহানের দিকে তাকাতেই দেখলো জিহান কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে। জিহানের নেশাক্ত চোখের দিকে তাকিয়ে প্রিয়তির কলিজা কেঁপে উঠল। ভয়ে ঠোঁটগুলো কাঁপা শুরু করলো প্রিয়তির। জিহান প্রিয়তির কাঁপা ঠোঁট দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। প্রিয়তির ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। প্রিয়তির পুরো শরীর বরফ হয়ে গেছে জিহানের স্পর্শ পেয়ে। ভয়ে প্রিয়তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গালে তরল কিছুর স্পর্শ পেয়ে জিহান পুষে এলো। প্রিয়তির ঠোঁট ছেড়ে দিল। সরি বলে ছাদ থেকে চলে গেল। আর প্রিয়তি বেঞ্চে বসে বসে কান্না করছে। সুখে কাছে না দুঃখে কাছে প্রিয়তি নিজেও জানে না, কিন্তু এখন ভীষণ কাঁদতে মন যাচ্ছে। প্রিয়তি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। খাটে শুয়ে বালিশ মাথার উপর দিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বালিশ মাথার উপর দিয়ে ঘুমিয়ে পড়ল প্রিয়তি। আজকে জাইমা আপুর বিয়ে। পার্লার থেকে মেয়ে 4 জন এসেছে। জাইমা আপুকে 2 ঘন্টা ধরে বসিয়ে বসিয়ে সাজাচ্ছে। বেচারি জাইমা আপুর অবস্থা খারাপ বসে থাকতে থাকতে। কিছুক্ষণ পরপর আমার আর ত্রিধার দিকে অসহায়ভাবে তাকাচ্ছে। 4 জন মিলে জাইমা আপুকে সাজাচ্ছে। প্রথম জন চুলের স্টাইল করছে, দ্বিতীয় জন মুখে মেকআপ করছে, তৃতীয় জন আপুর লাল বেনারসি শাড়ির কুচি ঠিক করছে, চতুর্থ জন গহনা পরাচ্ছে। ঠিক 4 ঘন্টা পর আপুকে সাজানো হলো। জাইমা আপু চেয়ার থেকে উঠে, আমার তো সাজা শেষ, এইবার তোদের পালা। এই যে 4 মেকআপ সাজানোয়ালি, এদের দুজনকে একদম কোনো কিছুতে ছাড় দেবেন না, একদম আমার মতো করে সাজিয়ে দিবেন। আমি পালিয়ে যেতে নিলেই আপু কান ধরে চেয়ারে বসিয়ে দিল। প্রিয়তি একদম নো চিটিং, আমি যা বলছি তাই করবে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এরা ভাই বোন দুটোই এক, অল্পতেই ঘাট তেরা হয়ে যায়। বুঝি না বাবা, এত রাগ মানুষ কেমনে করে, তাও ঘন্টায় ঘন্টায় 9 সেকেন্ডে সেকেন্ডে। প্রিয়তি অসহায়ভাবে পার্লারের মেয়েদের দিকে তাকালো। 4 জনের মাঝে একজন খুব ছোট, লিলিপুট বললেও চলে, কিন্তু মেয়েটা অনেক সুন্দরী। মেয়েটা আমার অসহায়ত্ব দেখে মিষ্টি হেসে বলে, তোমাকে হালকা সাজাবো, টেনশন করো না। ধন্যবাদ আপুমণি। আপনার নাম কি আপুমণি? মিশু। আপুমণি, তোমার নামটা অনেক সুন্দর। আমার চাইতো তোমার নাম বেশি সুন্দর, আর তুমি তোমার নামের মতোই মিষ্টি আর সুন্দর। তোমাকে বেশি সাজালে সারা পেট নিমহ লাগবে, তাই হালকা সাজাবো ভাবছি। মিশু আপুর কথায় আমি হেসে দিলাম। ত্রিধা সহ 3 জন আপু হাসতে লাগলো। আমাকে আর ত্রিধাকে সাজানো শেষ হলো। স্টেজে গিয়ে দেখি বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। জয় ভাইয়াকে কবুল বলতে বলল। জয় ভাইয়া সাথে সাথে কবুল বলে দিল। জয় ভাইয়াকে সাথে সাথে কবুল বলতে দেখে উপস্থিত সবাই হাসাহাসি শুরু করলো। সবাইকে হাসতে দেখে জয় ভাইয়া লজ্জা পেল। জাইমা আপুকে কাজী সাহেব 10 মিনিট ধরে কবুল বলতে বলছে। আপু কবুল বলছে না। আপু কেঁদেই যাচ্ছে। কবুল বলার নাম নেই।
মামনি জাইমা আপুর কানে কি যেন বলল, তারপর আপু কবুল বলল। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। এখন আপু শ্বশুরবাড়ি চলে যাবে। অনেক কান্নাকাটি করে আপুকে বিদায় দিল সবাই। রাতে সবাই মন খারাপ করে আছে। এদিকে আমি আর টিধা বাড়ি চলে যেতে চাইছি, কিন্তু কি করে বলি এখন। দুজন মামুনির ঘরে গেলাম। দেখি গিয়ে মামুনি মন খারাপ করে বসে আছে। মামুনির পাশে বসে মামুনিকে বললাম, কিছু লাগবে প্রিয়তি? না মামুনি, কিছু লাগবে না। আসলে কালকেই বাড়ি যেতে চাইছি, সামনে পরীক্ষা তো তাই। এসব বললে হবে না, কাল বৌভাত জাইমার, বৌভাত শেষ হলে বাড়ি যাবে। না আসলে মা, আমি যা বলেছি তাই হবে। রাইসা বেগমের শাসনে প্রিয়তির চোখ চলচল করে উঠল। মনে হচ্ছে এক্ষুনি চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়বে। রাইসা বেগম প্রিয়তির চোখে জল দেখে, মামনি তুমি কি কষ্ট পেয়েছো আমার কথায়? প্রিয়তি মাথা নাড়িয়ে না বলে রাইসা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আজ যদি নিজের মা বেঁচে থাকতো ঠিক এভাবেই শাসন করত। নিজের মায়ের পর নিজের মনে দ্বিতীয় মায়ের স্থান দিয়েছি জিহান বাবুর মাকে, তাই তো ওনার সব কথা শুনি। প্রিয়তি চোখের জল মুছে, ঠিক আছে মামনি, তুমি যা বলবে তাই হবে। রাইসা বেগম মুচকি হেসে প্রিয়তির কপালে চুমু দিলেন। বৌভাতে যাওয়ার জন্য সাজুগুজু করছি, তখনই মামনির ডাক পড়ল, প্রিয়তি ত্রিদা আর কতক্ষণ লাগবে, চলে এসো। হয়ে গেছে, আসছি মামনি। দুজন ঘর থেকে বেরিয়ে দুজন দু খাম্বার সাথে ধাক্কা খেলো। এই কোন খাম্বারে? বলেই সামনে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে গেছে। জিহান বাবু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছে খাম্বা বলতে রাগ করেছেন। ত্রিধা সামনে তাকিয়ে, যা ভেবেছি আপনি ছাড়া কেউ হবে না। এই আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই? সারাক্ষণ আমাকে জ্বালাতে ভালো লাগে আপনার রাত দিন। ত্রিধা রাদিমের নাম ধরে কথা বলতেই খুব অবাক হলো। কি করব বলুন ম্যাম, আপনার মতো সুন্দরী মহিলা আশেপাশে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ত্রিধার রেগে, কি আমাকে মহিলাদের মতো লাগে? তবে রে, আজকে আপনার খবর করে ছাড়বো। বলেই রাদিমের পেছন পেছনে দৌড়াতে লাগলো। সরি, আসলে শাট আপ। জিহানের ধমকে প্রিয়তি কেঁপে উঠল। এইসব ভাষা কোথা থেকে শিখো? এইসব ভাষা যেন আর ইউজ করতে না দেখি, বুঝলে কি বললাম আমি? প্রিয়তি ভীতু চেহারা নিয়ে, হ্যাঁ বুঝেছি। জিহান প্রিয়তির হাত ধরে গাড়ির সামনে নিয়ে গেল। মামুনি, তোমাদের গাড়িতে তো জায়গা নেই, প্রিয়তি আমার গাড়ি করে যাবে। ঠিক আছে, তুই প্রিয়তিকে নিয়ে আয়, আমরা গেলাম, সাবধানে আসবে। আদনান রাগী দৃষ্টিতে প্রিয়তি আর জিহানের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে দুজনকে। আদনান রেগে গাড়িতে বসে জুড়ে গাড়ির দরজা মারল। মনে হচ্ছে আর একটুর জন্য গাড়ির দরজা ভাঙল না। দাঁড়িয়ে আছো কেন? নাকি কোলে করে গাড়িতে বসিয়ে দিতে হবে? না না, আমি উঠছি। প্রিয়তি গাড়িতে উঠে বসল। জিহান গাড়ি স্টার্ট দিল। জিহান গাড়ি চালাচ্ছে আর প্রিয়তি চোরা চোখে জিহানকে দেখছে একটু পর পর। জিহান লুকিং গ্লাসে সব দেখছে। জিহান কিছু না বলে মুচকি মুচকি হাসছে। 3 ঘন্টা গাড়ি চালিয়ে অবশেষে তারা জয়ের বাড়িতে আসলো। জয় এসে প্রিয়তি আর জিহানকে বাড়ির ভেতরে নিয়ে গেল। প্রিয়তি বাড়ির ভিতরে গিয়ে দেখে সবাই তাদের আগেই চলে এসেছে। প্রিয়তির আদনানের দিকে চোখ পড়ল, কি ভয়ানকভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমায় চোখ দিয়েই মেরে ফেলবে। প্রিয়তি একটা শুকনো ঢোক গিলে রাইসা বেগমের পাশে বসলো। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। আসার সময় জাইমা আপু আর জয় ভাইয়াও আসলো আমাদের সাথে। খান বাড়িতে, মামুনি বাড়িতে যেতে হবে, এবার আর না করো না প্লিজ। ঠিক আছে, সবাই ব্যস্ত কাজে, জিহানকে তোদের সাথে পাঠিয়ে দিচ্ছি, একা যাওয়ার দরকার নেই। মামুনি আমরা একাই যেতে পারবো, সমস্যা নেই। না একদম না, জিহান তোদের দুজনকেই বাড়ি দিয়ে আসবে। প্রিয়তি আর না করতে পারল না। কি যে করি আল্লাহ, এই লোকটার থেকে যত পালাতে চাই ততই আমার কাছাকাছি চলে আসে। আল্লাহ বাঁচাও এই লোকটার থেকে আমায়। জিহান সিঁড়ি দিয়ে নামতে নামতে, যেতে চাইলে চলো, এত ঢং করার দরকার নাই। তোমরা না যেতে চাইলেও আমি জোর করে নিয়ে যাব।
ত্রিধা সন্দেহের দৃষ্টিতে প্রিয়তি আর জিসানের দিকে তাকালো। তখনই পিছনে থেকে, জিদান, আমিও তো সাথে যাব। রাদিম, তোর কোনো কাজ থাকলে আসতে পারিস, শুধু শুধু গাড়িতে বসে বকবক করলে যাওয়ার দরকার নেই। প্রমিস, কথা বলবো না। চারজন গাড়িতে উঠে বসলো। জিহান খুব বিরক্ত হলো প্রিয়তিকে পিছনের সিটে বসতে দেখে। জিহান চেয়েছিল প্রিয়তি তার পাশের সিটে বসুক। জিহান কিছু বলল না। সবাই যদি মাইন্ড করে চুপচাপ গাড়ি চালানো শুরু করলো। 2 ঘন্টা পর গাড়ি থামলো প্রিয়তির বাড়ির সামনে। প্রিয়তি ত্রিধা গাড়ি থেকে নেমে একসাথে ধন্যবাদ বলল, ভাইয়া বাড়ির ভিতরে আসুন। ত্রিধার কথায় প্রিয়তি চোখ রাঙায় ত্রিধার দিকে তাকিয়ে, আর ত্রিধার শয়তানি মার্কা হাসি দিল প্রিয়তির দিকে তাকিয়ে। ত্রিধার কথায় রাদিম আর জিহান গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। ত্রিধা রাদিমের দিকে তাকিয়ে, আপনাকে আসতে বলিনি, জিয়ান ভাইকে বলেছি। রাদিম দাঁত সবগুলো বাহির করে, প্রিয়তি আমাকে ওর বাড়িতে আসতে বলেছে, তোমার সমস্যা কি? ত্রিধা আর কিছু না বলে রাদিমকে মুখ ভেঙিয়ে চলে গেল। আর রাদিম ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে বোকার মতো হেসে যাচ্ছে। প্রিয়তি শরবত বানাচ্ছে আর ত্রিধাকে বকে যাচ্ছে। এমন মেহমানদারি করবো না, জীবনে আর বিয়ে বাড়িতে আসার নাম নিবে না জিহান বাবু। বলে প্রিয়তির শয়তানি হাসি দিল। প্রিয়তি ট্রে নিয়ে জিহান আর রাদিমের সামনে রাখলো। খেয়ে নিন, সব সময় তো আর আশা হবে না, আজকে ভালো মতো খেয়ে নিন। প্রিয়তির আচরণে জিহানের খুব সন্দেহ হলো। এই মেয়ে নিশ্চয়ই কোনো কিছু মিশিয়ে দিয়েছে খাবারে। জিহান আশেপাশে তাকিয়ে দেখে রাদিম অর্ধেক খাবার শেষ করে ফেলেছে। জিহান কিছু বলবে তার আগে রাদিমের পেট মোচড় দিয়ে উঠল। পেটে গুড়গুড় আওয়াজ শব্দ শুরু করলো। পেটে ব্যথা করতে শুরু করলো। রাদিম অসহায়ভাবে প্রিয়তির দিকে তাকিয়ে, মানে তোমার ওয়াশরুমটা কোথায়? বাম দিকে গেলে পেয়ে যাবেন। রাদিম ওয়াশরুমের সন্ধান পেয়ে দৌড়ে সেদিকে চলে গেল। আর প্রিয়তি ভীতু চেহারা নিয়ে জিহানের দিকে তাকালো। আমি তো শুধু জিহান বাবুর গ্লাসে ওষুধ মিশিয়েছি, তাহলে রাদিম ভাইয়ের সমস্যা হলো কেন? সমস্যা তো এই জিহানের বাচ্চার হওয়ার কথা। জিহান বসা থেকে দাঁড়িয়ে প্রিয়তির সামনে এগোচ্ছে, আর প্রিয়তি ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেলো, আর পালানোর পথ নেই। কি হলো, পালাও? দাঁড়িয়ে আছো যে? তুমি ইচ্ছে করে করেছো তাই না? আমি আগেই বুঝে গেছি তুমি নিশ্চয়ই আমার উপর প্রতিশোধ নেবে, কিন্তু আফসোস, বেচারা রাদিম ফেসে গেল। পিছন থেকে রাদিম বলে, ভাই তোর রোমান শেষ হলে বাড়ি চল, আমার পেটের অবস্থা খুব খারাপ। জিহান প্রিয়তিকে ছেড়ে দিয়ে, পরে দেখে নিব তোমায়। প্রিয়তি নিজের ঘরে ঢুকতেই ত্রিধা প্রিয়তির হাত ধরে খাটে বসিয়ে দেয়। কি হলো, হঠাৎ এমন করছিস কেন? জিয়ান ভাইয়ের সাথে তোর কি চলছে? কি চলছে মানে? খান বাড়িতে গিয়ে অনেক কিছু দেখেছি, কিন্তু সমস্যা হচ্ছে সবার সামনে কিছু বলতেই পারিনি। তোর আর জিহান ভাইয়ার মাঝে কি রিলেশন আছে? প্রিয়তি যেন আকাশ থেকে পড়ল। কি কি বললি তুই? পাগল হয়ে গেছিস তুই ত্রিধা? এমন কিছুই নেই আমার আর ওনার মাঝে। তাহলে ভাইয়া তোর সাথে এমন করে কেন? সারাক্ষণ তোকে বকাবকি করে। আমি কি জানি, উনিই তো আমার সাথে কেমন অস্বাভাবিক আচরণ করছেন এই কয়দিন। তুই জানিস কোন সময় একটা ছেলে একটা মেয়ের উপর অধিকার ফলায়? কোন সময়? যখন ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। তুই কোনো ছেলের সাথে কথা বললি ভাইয়া কোনো না কোনোভাবে শাস্তি দেয়। প্রিয়, আমার তো মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে। ত্রিধার মুখ থেকে ভালোবাসার শব্দটি শুনে প্রিয়তির লজ্জা পেল। কিরে প্রিয়তি, ভালোবাসি বলতি লজ্জা পেতে শুরু করলি? ব্যাপার কি বল? প্রেমে পড়লি না তো আবার? তুই ভুল ভাবছিস, এমন কিছুই না। আমার মতো এতিমের আবার কিসের ভালোবাসা? যার বাবা নেই মা নেই তাকে কেউ মেনেও নিবে না। তুই ওইসব ভাবিস না, এমন কিছুই নয়। একটা থাপ্পড় মারমো তোরে প্রিয়, উল্টাপাল্টা কথা বললে। আমি তোর বোনে, আর জিহান ভাইয়ার মা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমার তো মনে হচ্ছে জাইমা আপুর থেকেও বেশি। আর কোনো দিন নিজেকে এতিম বলবি না, না হলে তোর সাথে আমার সব কথা বন্ধ। আচ্ছা সরি, আর বলবো না। এইবার আসল কথায় আসি, তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? সত্যি করে বল ত্রিধা, কিছু লুকাবি না। আমার কেন জানি মনে হচ্ছে তুই ভালো নেই।
তুই যদি সত্যি কথা না বলিস, আমি মনে করব আমি সত্যি এতিম, আমি কারোর কেউ নই। যদি কারোর কিছু হতাম তাহলে আমার থেকে কথা লুকাতো না কেউ। প্রিয়তি এতক্ষণ অন্যদিকে ফিরে অভিমানী কণ্ঠে এইসব কথা বলেছে। ত্রিধার দিকে তাকাতেই দেখে ত্রিধা কাঁদছে। প্রিয়তি আশ্চর্য হলো। কি এমন বললাম? ও কি আমার কথায় কষ্ট পেয়েছে? ত্রিধাকে কাঁদতে দেখে প্রিয়তির নিজেকে অপরাধী মনে হচ্ছে। সরি ত্রিধা, আমি ওভাবে বলতে চাইনি। ত্রিধা প্রিয়তিকে জড়িয়ে ধরে সশব্দে কান্না শুরু করে দিল। মনে হচ্ছে অনেক দিনের কষ্ট জমা ছিল বুকে, এখন কান্না করে সব কষ্ট দূর করছে। কি হলো ত্রিধা, বল আমায়, কাঁদছিস কেন এইভাবে? তাসি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে আবার তোর? ভাইয়াকে এক্ষুনি ফোন দিচ্ছি। আমার বোনকে কষ্ট দিয়ে ভাইয়া ছাড় পেয়ে যাবে, এটা তো হবে না। প্রিয়তি ফোন করতে যাবে তার আগেই ত্রিধা ফোন কেটে নিল প্রিয়তির হাত থেকে। প্রিয়তি কিছুই বুঝতে পারছে না, কান্না করতে করতে তাশরিফ বিয়ে করে ফেলেছি প্রিয়। ত্রিধার কথায় প্রিয়তির মাথায় বাজ পড়ল। প্রিয়তি চিৎকার করে। কি কি বললি তুই? মজা করছিস তাই না ত্রিধা? সত্যি বলছি প্রিয়, আর বিয়েটা আমার স্বামী হয়েছে প্রিয়। বলেই ত্রিধা প্রিয়তিকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কান্না করতে থাকে। প্রিয়তির বুকটা ফেটে যাচ্ছে ত্রিধার কান্না দেখে। প্রিয়তি শক্ত করে ত্রিধাকে জড়িয়ে ধরে। প্রিয়তি ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কার সাথে হয়েছে? আর তুই বা কোথায় দেখলি ভাইয়ার বিয়ে? আমার খালামার মেয়ে নিশি আপুর সাথে। প্রিয়তি কি বলবে বুঝতে পারছে না। ভালোবাসার মানুষটিকে হারানো যে কত কষ্ট, যে হারায় সেই বোঝে। ভাইয়া ওনার মায়ের কাছে তোর কথা বলেনি? না বলেনি কাপুরুষটা। ওর মা নাকি বলেছে নিশি আপুকে বিয়ে করতে হবে, নিশি আপুকেই ওনার ঘরের বউ করে আনবে। তারপরও একবার তো তোর কথা বলতে পারতো। আমার তো মনে হচ্ছে আমার সাথে টাইম পাস করেছে প্রিয়, ওই কাপুরুষটার কথা আমায় আর বলবি না। ত্রিধার কান্না দেখে প্রিয়তির চোখে জল এসে পড়ল। যা হবার হয়েছে ত্রিধা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো এর থেকেও আল্লাহ তোকে তাশরিফ ভাইয়ার থেকেও ভালো একজনকে তোর জীবনে এনে দিবে। একদম কান্না করবি না। এইরকম বেইমান ছেলেদের জন্য কাঁদতে নেই, এরা এমনই, মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে ঠকায়। আমাকে নিজের বোন ভাবলে একদম বেইমানটার জন্য কাঁদবি না। ঠিক আছে, কান্না করব না। আজকে তোর প্রিয় খাবার বিরিয়ানি রান্না করব। মনে কর আজ থেকে জীবন শুরু। পিছনের কথা একদম ভাববি না, যা হবার হয়েছে। ভুল প্রতিটি মানুষ করে থাকে, আবার শুধরানোর সুযোগ পায়। তুই তো ভাগ্যবান ত্রিধা, আল্লাহ তোকে ভুল শুধরানোর সুযোগ দিয়েছে। তুই ভুল কাউকে সিলেক্ট করেছিস। দেখবি এমন একজন তোর লাইফে আসবে যে তোকে ছাড়া কিছুই বুঝবে না। এবার গোসল কর গিয়ে, মাথা হালকা হয়ে যাবে। প্রিয়তি কিচেনে চলে গেল বিরিয়ানি রান্না করতে। সত্যি এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। ওর কথাগুলো শুনে আমার মন হালকা হয়ে গেছে। এমন একটা বান্ধবী যার আছে সে সত্যি ভাগ্যবতী। ত্রিধা ওয়াশরুমে গোসল করতে চলে গেল। মামুনি, আজকে বাবা নিউজিল্যান্ড থেকে আসার কথা ছিল না? হ্যাঁ বাবা, আস্তে আস্তে বিকেল হবে। জাইমার বিয়েতে না পেরে কাল ফোনে অনেক আফসোস করলো বাবা। আমি এয়ারপোর্টে যাব বাবাকে নিয়ে আসতে। আচ্ছা, আদনানকে নিয়ে যাস। জিহান আদনানের দিকে তাকালো। আদনান টিভিতে ইংলিশ মুভি দেখছে। আদনান টিভি অফ করে জিহানের দিকে তাকিয়ে বলে, তুই গিয়ে বাবাকে নিয়ে আয়, আমার জরুরি কাজ আছে। এটা কেমন কথা আদনান? এতদিন পর তোর বাবা আসছে আর তুই যাবি না তোর বাবাকে আনতে? প্লিজ মামনি, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রাইসা বেগম কিছু না বলে নিজের ঘরে ঢুকে গেলেন। জিহান এয়ারপোর্টে গেছেন তার বাবা রাজীব খানকে আনার জন্য। আদনান রাইসা বেগমের ঘরে গেল। রাইসা বেগম বসে বসে তখন উপন্যাস পড়ছিল। আদনান রাইসা বেগমের পাশে বসে, মামনি, কিছু কথা ছিল তোমার সাথে। রাইসা বেগম বইয়ের মাঝে মুখ রেখেই, কি বলবি বল। আসলে মামনি, কথা না ঘুরিয়ে কি বলবি সেটা বল। মামনি, আমি প্রিয়তিকে ভালোবাসি, বিয়ে করতে চাই প্রিয়তিকে। আদনানের কথা শুনে উপন্যাসের বইটি টেবিলের উপর রাখলেন রাইসা বেগম। তুই কি বলছিস? তুই নিজে জানিস প্রিয়তি যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মেয়েটাকে আমার এমনিতেই অনেক পছন্দ। ও রাজি না থাকলে আমি জোর করব না।
আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবাকে কে বোঝাবে? সেটা আমার উপর ছেড়ে দে, কিন্তু প্রিয়তির ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না। ঠিক আছে মামনি। খুশি হয়ে চলে গেল। জিহান রাজীব খানেরকে নিয়ে বাড়ি আসলো। রাইসা বেগম নিজের স্বামীর জন্য নানা রকমের খাবার রান্না করলেন। সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। রাজীব খান সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের সবার সাথে আমার জরুরি কথা আছে। জিহান আর আদনান একসাথে। জি বাবা, বলো কি বলবে? তোমাদের দুজনের বিয়ে ঠিক করেছি আমি। জিহানের মাথায় বাজ পড়ল বাবার মুখ থেকে বিয়ের কথা শুনে। হোয়াট? কি বলছো তুমি এসব বাবা? কিন্তু আদনান খেয়েই যাচ্ছে। মনে হচ্ছে আগে থেকেই আদনান বিয়ের কথা জানতো। দেখো জিহান, তোমার পড়াশোনা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর আমাদেরও আর বেশি দিন সময় নেই। তাই ভাবলাম দু ছেলে একসাথে বিয়ে দেব। জিহান, তোমার বউ আমি ঠিক করে ফেলেছি। আমার বন্ধু আতিক সাহেবের মেয়ে রোহার সাথে বিয়ে হবে তোমার। জিহান খাওয়া ছেড়ে দাঁড়িয়ে গেল। এটা কখনোই সম্ভব না বাবা। আমি একজনকে ভালোবাসি, আর এমন ন্যাকা টাইপের মেয়েকে আমি মরে গেলেও বিয়ে করব না। যাকে ভালোবাসো তাকে বলে যাও, আমি যার সাথে ঠিক করেছি বিয়ে তার সাথেই হবে। এটাই আমার শেষ কথা। জিহান বাবার কথায় রেগে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভাঙচুর শুরু করলো। তুমি এমন করছো কেন? ও যাকে ভালোবাসে তাকেই বিয়ে করো, কেন শুধু শুধু অশান্তি করছো? দেখো রাইসা, আমি কথা দিয়ে ফেলেছি। বন্ধুর কথা না রাখলে আমি কি করে মুখ দেখাবো? আর আমার কথাই শেষ। আদনান, তুমি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে। আদনানের আর খুশি দেখে কে খুশিতে নাচতে মন চাইছে। জিহান কিছুক্ষণ ভাঙচুর করে ঘর থেকে বেরিয়ে গেল। রাইসা বেগম পেছন থেকে অনেক ডাকলেন, জিহান পাত্তাও না দিয়ে চলে গেল। জিহান গাড়ি চালিয়ে সোজা প্রিয়তির বাড়ির সামনে এসে গাড়ি থামালো। প্রিয়তি তখন গোসল করে গামছা দিয়ে চুল ঝাড়ছিল, আর ত্রিধা ঘুমাচ্ছে। রান্না শেষ করে এসে দেখলো ত্রিধা গোসল সেরে ঘুমাচ্ছে। ত্রিধাকে ঘুমাতে দেখে প্রিয়তি গোসল সেরে কিচেনে আসলো খাবার নিতে। ত্রিধাকে ঘুম থেকে উঠিয়ে একসাথে খেয়ে নেবে। প্লেটে খাবার বাড়ছে প্রিয়তি। তখন কলিং বেল বেজে উঠল। এখন আবার কি আসলো? প্রিয়তি দরজা খুলে অবাক হলো। আপনি আপনি ভর দুপুরে আমার বাড়িতে কেন এসেছেন? জিহান কিছু না বলে প্রিয়তিকে ভিলেনদের মতো কাঁধে উঠিয়ে জোর করে গাড়িতে বসিয়ে দিল। কি সমস্যা আপনার? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিন্তু চিৎকার করব। জিহান কিছু না বলে দড়ি দিয়ে প্রিয়তির হাত বেঁধে দিল। আরে আমার হাত বাঁধলেন কেন? ছি, তাহলে এই ছিল এতদিন আপনার মনে? প্রিয়তিকে এত কথা বলতে দেখে জিহানের খুব রাগ হলো। জিহান প্রিয়তির ওড়না গলা থেকে নিয়ে মুখে বেঁধে দিল। এখন প্রিয়তি কথা বলতে পারছে না। প্রিয়তির রাগের দৃষ্টিতে জিহানের দিকে তাকিয়ে আছে আর গোঙাচ্ছে। আর জিহান হেসে গাড়ি স্টার্ট দিল। 30 মিনিট পর গাড়ি থামলো। প্রিয়তির হাতের বাঁধন খুলে দিল জিহান। মুখ থেকে বাঁধা ওড়নাটাও খুলে দিল। গাড়ি থেকে নামো। প্রিয়তি জোরে জোরে শ্বাস নিতে নিতে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই প্রিয়তির মাথায় বাজ পড়ল। সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। আপনি আমায় কাজী অফিসে নিয়ে আসলেন কেন? কাজী অফিসে মানুষ কেন আসে? কেন আসে মানে? বিয়ে করতে আসে। তো এই সিম্পল কথাটি তোমার মাথায় আসছে না? বিয়ে করতে এসেছি। প্রিয়তি চিৎকার করে। কি বললেন আপনি? বিয়ে? কার বিয়ের কথা বলছেন আপনি? প্রিয়তির দিকে তাকিয়ে হেসে বলে, তোমার আর আমার। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার মাথা ঠিক আছে? আমি কিছুতেই বিয়ে করব না আপনাকে। নিজের থেকে না করলে জোর করে করব। আপনি কেন এমন করছেন? আপনার মা আমায় কি ভাববে? প্লিজ, আপনার ছেলে মানুষের জন্য আমায় সব হারাতে হবে। জিহান প্রিয়তির হাত ধরে টেনে কাজী অফিসে নিয়ে আসলো। রাদিম, সব ঠিক করেছিস তুই? সব কাজ শেষ হয়ে গেছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আমি কিছুতেই বিয়ে করব না আপনাকে। আমার হাত ছাড়ুন প্লিজ। বেশি কথা বললে মুখে টেপ মেরে দিব। চুপ করে থাকো। এই কাজী শোনো, তোকে যে কাজ করতে দিয়েছি সেটা কর, না হলে খুব খারাপ হবে। জিহানের ধমক খেয়ে কাজী বিয়ের কাজ শুরু করলো। পেপারে সাইন করে দিলেই বিয়ে শেষ। জিহান সাইন করে দিল, কিন্তু প্রিয়তি করছে না। প্রিয়তি, সাইন করো পেপারে। আমি করব না সাইন। করবে না? ঠিক আছে, কিভাবে সাইন করাতে হয় আমার ভালোভাবে জানা আছে। জিহান নিজের মাথায় রিভলভার ধরল। এইবার বলো সাইন করবে কি না? না হয় নিজেকে শেষ করে দিব। আমি 1 থেকে 5 পর্যন্ত বলবো, তুমি এর মধ্যে সাইন না করলে আমি নিজেকে শেষ করে দিব।
আপনি পাগল হয়ে গেছেন জিহান। এইসব কেন করছেন? না, আপনি আমায় ভালোবাসেন বলুন। কেন পাগলামি করছেন? মাথা থেকে রিভলভার সরান প্লিজ, আমার ভয় লাগছে। 1 2 3 4 আমি সাইন করছি, প্লিজ আপনার কোনো ক্ষতি করবেন না। প্রিয়তি আর কোনো উপায় না পেয়ে পেপারে সাইন করে দিল। প্রিয়তির মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার মা বাবা নেই, আমাকে কি ওনার বাবা মা মেনে নেবে পুত্রবধূ হিসেবে? দাঁড়িয়ে আছো কেন? চলো বাড়ি যাব। জিহানের কথায় প্রিয়তি জিহানের দিকে তাকালো। প্রিয়তি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রিয়তি পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, হাঁটার শক্তিও নেই। মনে হচ্ছে অনেক বড় পাপ করেছে। জিহান প্রিয়তিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কোলে তুলে নিল। কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। আতিক সাহেব আর রোহা জিহানের ড্রয়িং রুমে বসে আছে। জিহানের জন্য অপেক্ষা করছে বাড়ির সবাই। জিহান আসলেই রোহা আর জিহানের বিয়ে ডেট ফাইনাল করবে। আঙ্কেল, আর কতক্ষণ? জিহান আসবে না? আমি আর অপেক্ষা করতে পারছি না। মামনি চলে আসবে, আর কিছুক্ষণ অপেক্ষা করো। সবার কথার মাঝে কলিং বেল বেজে উঠল। ওই তো জিহান মনে হয় চলে এসেছে। রোহা এক্সাইটেড হয়ে দরজা খুলতেই থমকে গেল। জিহান, এই মেয়ে তোমার সাথে কেন? ওর একটা নাম আছে রোহা। ওই মেয়ে এই মেয়ে বলা বাদ দিয়ে ওর নাম ধরে ডাকো। আর হ্যাঁ, এখন থেকে ওকে ভাবি বলে ডাকবে। ভাবি হয় তোমার। সামনে থেকে সরো, ভিতরে যাব। তুমি মজা করছো তাই না জিহান? এরকম থার্ড ক্লাস টাইপের মেয়ে তুমি বিয়ে করবে? আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে কি আর না করলে কি, তাতে আমার কিছু যায় আসে না। সামনে থেকে সরো। রোহার মাথা ঘুরে পড়ে গেল জিহান আর প্রিয়তির বিয়ের কথা শুনে। আর প্রিয়তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো সব দেখছে আর শুনছে। রোহাকে দরজার সামনে ঘুরে পড়ে যেতে দেখে সবাই দরজার সামনে আসলো। রোহা মামুনি, কি হয়েছে তোমার? চোখ খোলো মামুনি। অধিক পরিমাণে খুশি হয়ে আপনার মেয়ে ঘুরে পড়ে গেছে। কি বলতে চাইছো তুমি জিহান? কিছু না, আমার বউকে নিয়ে আর কতক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে থাকবো? বউ মানে? জিহান প্রিয়তির কাঁধে হাত দিয়ে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বউ। বাহ, রাজীব খান আমার মেয়ের বিয়ে ঠিক করতে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন। আমার মেয়ের কিছু হলে আপনাদের কাউকে ছাড়বো না আমি। আতিক সাহেব মেয়েকে নিয়ে চলে গেলেন, আর রাজীব খান রাগী দৃষ্টিতে জিহানের দিকে তাকিয়ে আছেন। যা হবার হয়ে গেছে, এখন থেকে প্রিয়তি আমার বৌমা। আমি ওকে মেনে নিয়েছি, প্লিজ তুমিও মেনে নাও। আমার বন্ধুর কাছে আমার মান সম্মান নষ্ট করেছো, কিছুতেই আমি এই বিয়ে মেনে নেব না। তোমরা যা ইচ্ছে করো। বলে ঘর থেকে চলে গেলেন। কিছু মনে করো না প্রিয়তি, আস্তে আস্তে উনি তোমাদের মেনে নেবেন। এখন একটু রেগে আছেন, পরে সব কিছু ঠিক হয়ে যাবে। জিহান, তোর খবর আছে, আমাকে না জানিয়ে এসব করছিস? যা ঘরে যা, আমি কিছুক্ষণ পর প্রিয়তিকে তোর ঘরে দিয়ে আসবো। রাইসা বেগম প্রিয়তিকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। রাজীব খান প্রিয়তিকে দেখে ঘর থেকে বের হয়ে গেলেন। প্রিয়তির অনেক কষ্ট লাগলো রাজীব খানের এইভাবে চলে যাওয়া দেখে। যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। প্রিয়তি ফ্রেশ হয়ে বের হতেই রাইসা বেগম প্রিয়তিকে খয়েরি রঙের শাড়ি পরিয়ে দিয়ে জিহানের ঘরে দিয়ে আসলো। জিহান ওয়াশরুম থেকে কৌশল করে বের হলো, চুল ঝাড়তে ঝাড়তে। প্রিয়তি জিহানের দিকে চোখ পড়তেই সাথে সাথে চোখ সরিয়ে নিল। এইভাবে চোরের মতো না তাকিয়ে সরাসরি তাকালেই তো পারো। এখন আমি তোমার ব্যক্তিগত সম্পদ, তাই চোরের মতো তাকানোর দরকার নেই। আমি কখন আপনার দিকে চোরের মতো তাকালাম? দুজনের কথার মাঝে রাইসা বেগম আসলেন খাবার নিয়ে। প্রিয়তি, জিহান দুজন আমার পাশে এসে বসো। কেন মামনি? দুজনকে খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার কথা শুনে জিহান মায়ের পাশে গিয়ে বসলো। প্রিয়তি আগের জায়গায় বসে আছে। রাইসা বেগম প্রিয়তিকে বসে থাকতে দেখে প্রিয়তির পাশে বসলেন খাবার নিয়ে। বাহ মামনি, বউ পেয়ে আমাকে ভুলে গেলে। ও আমার বউ নয়, ও আমার মেয়ে হয় গর্দব। এইদিকে আয় তুই, দুজনকে একসাথে খাইয়ে দেব। রাইসা বেগম জোর করে প্রিয়তিকে খাবার খাইয়ে চলে গেল। খাটের উপর একভাবে বসে না থেকে ঘুমিয়ে পড়ো। প্রিয়তির আগের মতোই বসে আছে, কোনো নড়চড় নেই। প্রিয়তিকে বসে থাকতে দেখে বাসর করার ইচ্ছে আছে নাকি? জিহানের কথায় প্রিয়তির চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি কোথায় ঘুমাবো? এত বড় খাটে না হলেও 4-5 জন ঘুমাতে পারবে। তুমি আমার সাথে এক বিছানায় ঘুমাবে।
অসম্ভব, আমি কিছুতেই আপনার সাথে ঘুমাবো না। তাহলে আর কি, তুমি যদি মনে করো নায়িকাদের মতো ফ্লোরে ঘুমাবে, ওকে তেলাপোকাদের সাথে গিয়ে ঘুমাও। কিন্তু তেলাপোকা দেখে চিৎকার করলে তখন দেখবে তোমার কি হাল করি। তেলাপোকাদের কথা শুনে প্রিয়তি ভয় পেয়ে গেল। এমনিতেই তেলাপোকায় ভয় পায়। কোনো উপায় না পেয়ে প্রিয়তি জিহানের পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই প্রিয়তির দ্বিধার কথা মনে পড়ল। প্রিয়তি শোয়া থেকে উঠে বসে পড়ল। জিহান মোবাইল স্ক্রল করছিল। প্রিয়তিকে হঠাৎ এইভাবে বসতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আবার কি মনে করে উঠে পড়লে? আসলে ত্রিধা বাড়িতে একা রয়েছে, আপনার মোবাইলটা দিবেন প্লিজ, ত্রিধার সাথে কথা বলবো। আমি কথা বলে নিয়েছি। মানে কখন বলেছেন? এত কিছু জানার দরকার নাই। আর ত্রিধা বাড়ি চলে গেছে, ওর জন্য টেনশন করার দরকার নাই। চুপচাপ ঘুমাও, আর একবারও ডিস্টার্ব করলে নিচে তেলাপোকার সাথে ঘুমাতে হবে তোমার। তেলাপোকার কথা শুনে প্রিয়তি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। সকালে পাখির কিচির মিচিরের শব্দে জিহানের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখল প্রিয়তি তাকে আঁচটে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। জিহান প্রিয়তিকে না সরিয়ে প্রিয়তির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। এখন কি সুন্দর পিচিদের মতো ঘুমাচ্ছে। যদি সজাগ থাকতো নিশ্চিত আমাকে লুচুদের দলের একজন বলতো। জিহান মনে মনে এইসব বলছে আর মুচকি হাসছে। প্রিয়তির কপালের উপরে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতেই প্রিয়তি নড়ে চড়ে উঠল। জিহান তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করে। প্রিয়তি চোখ খুলতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রিয়তি নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই জিহানকে জড়িয়ে ধরে রেখেছে। ইস কি লজ্জা, উনি তো ঘুমিয়ে আছেন। যদি সজাগ থাকতেন তাহলে নিশ্চিত লুচিদের দলের একজন ভাবতেন। প্রিয়তি জিহানকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিল। চিচি কি বিচ্ছিরিভাবে শুয়েছিলাম, শাড়ি হাঁটুর উপরে ছিল। ধন্যবাদ আল্লাহ আমাকে ওনার কাছে লজ্জা পাওয়ার থেকে বাঁচানোর জন্য। প্রিয়তি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দরজা ধাক্কানোর শব্দ পেল। দরজা খুলে দেখে রাইসা বেগম ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মামুনি তুমি? রাইসা বেগম প্রিয়তির হাতে ট্রলি ব্যাগ দিয়ে, ব্যাগে তোমার জামা কাপড় সব প্রয়োজনীয় সব কিছু রয়েছে, তুমি গোসল করে সেরে নাও বলে চলে গেলেন রাইসা বেগম। প্রিয়তি ব্যাগ থেকে একটা সবুজ রঙের শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। প্রিয়তিকে ওয়াশরুমে ঢুকতে দেখে জিহান চোখ খুলল। এতদিন সিঙ্গেল ছিলাম, এখন আমি ম্যারিড, এখন বউয়ের সাথে রোমান্স করবো, তার উপায় নাই। একে তো বাবা জিদ ধরেছে রোহাকে বিয়ে করতে, আর আমি প্রিয়তিকে ছাড়া কাউকে নিজের হৃদয়ে জায়গা দেওয়া সম্ভব নয়। জোর করে বিয়ে করলে যা হয় আর কি, বউয়ের সাথে রোমান্স করার স্বপ্ন না দেখাই ভালো। জোর করে রোমান্স করার চেষ্টা করলে বউ পুলিশ পিটানি খাওয়াবে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে জিহান চোখ বন্ধ করে ফেলল। প্রিয়তি অনায়াসের সামনে এসে গামছা দিয়ে চুল ঝাড়ছে, আর প্রিয়তির চুলের পানি জিহানের চোখে গিয়ে পড়ল। জিহান চোখ খুলে ফেলল। প্রিয়তির দিকে তাকাতেই থমকে গেল। সবুজ রঙের শাড়িতে প্রিয়তিকে সুন্দর লাগছে, শরীরের সাথে রংটা মানানসই। অনেক স্নিগ্ধ লাগছে তার প্রিয়সীকে। মন চাচ্ছে একটু ছুঁয়ে দিতে, দেখে কি লাভ, ছুঁতে তো পারবো না, শুধু শুধু লোভে পড়ে কি লাভ। জিহান মন খারাপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। প্রিয়তি আয়না দিয়ে সব দেখে মুচকে মুচকে হাসছে। বেচারা বউকে না ছুঁতে পেরে শোক করছে। প্রিয়তি সেটা ভালো করেই বুঝছে। জোর করে হোক আর যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে, এখন উনি আমার স্বামী আর আমি ওনাকে ভালোবাসি। উনি আমায় ভালোবাসে কিনা জানি না, যেদিন আমায় উনি ভালোবাসার কথা বলবে সেদিন আমি ওনাকে সম্পূর্ণ নিজের করে নিব। প্রিয়তি নিচে চলে গেল। প্রিয়তি চলে যেতে জিহান শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে খাবার টেবিলে বসে চেঁচিয়ে, মামুনি মামুনি। রাইসা বেগম কিচেন থেকে খুন্তি নিয়ে সামনে দাঁড়িয়ে, এভাবে চিৎকার করছিস কেন জিহান? মামুনি প্রিয়তিকে বলো খেয়ে রেডি হয়ে নিতে, আমার সাথে ভার্সিটি যাবে। এই কথা বলতে এত চিল্লাচিল্লি করতে লাগে? আচ্ছা ঠিক আছে, খাবার দিচ্ছি, তোদের দুজনকে খেয়ে ভার্সিটি চলে যা। রাইসা বেগম কিচেনে গিয়ে প্রিয়তিকে বলে, প্রিয়তি জিহান চাচ্ছে তুমি ভার্সিটিতে যাও ওর সাথে। মামুনি আমি একাই যেতে পারবো। কখনোই নয়, তুমিও জিহানের সাথে ভার্সিটি যাবে আর আসার সময় একসাথে আসবে। রাইসা বেগমের মুখের উপর প্রিয়তি কিছু বলতে পারল না। ব্রেকফাস্ট করে দুজন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দুজন ভার্সিটি গিয়ে একসাথে গাড়ি থেকে নামলো। সবার দৃষ্টি তাদের দিকে।
বিশেষ করে মেয়েদের হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রিয়তিকে জিহানের সাথে দেখে। প্রিয়তি গেইটে ঢুকতেই দেখে সব মেয়েরা কেমন রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সবার রাগী দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলল। প্রিয়তি জিহানের দিকে তাকালো। জিহান কারো দিকে না তাকিয়ে প্রিয়তির দিকে তাকিয়ে আছে। ক্লাসে যাও, ক্লাস শেষে গেটে আমার জন্য অপেক্ষা করবে। যদি কথা না শোনো তাহলে শাস্তি পাবে। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। জিহান ক্লাসে চলে গেল। প্রিয়তি ক্লাসে যাচ্ছিল তার আগে রুহা আর তার বান্ধবীরা প্রিয়তিকে ঘিরে ধরে। রুহা প্রিয়তিকে উদ্দেশ্য করে বলে ওঠে, বড়লোক ছেলেদের ভালোই ফাঁসাতে পারো। জানো তো প্রিয়তি, তুমি খুব বোকা টাইপের মেয়ে। তোমার মতো এতিম মেয়েকে বিয়ে করেছে জিহান, এমনি এমনি তো নয়। নিশ্চয়ই তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য পূরণ হলে তোমায় জিসান ছুঁড়ে ফেলে দেবে। আর হ্যাঁ, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমি আর জিহান 3 বছর ধরে রিলেশনশিপে আছি। শুধু শুধু রানী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো। কিছুদিন পর এমনিতেই তোমাদের ডিভোর্স করিয়ে দিবেন আঙ্কেল। কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আরও অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় রুহা আর তার বান্ধবীরা। রুহার এসব কথা শুনে কষ্টে প্রিয়তির বুকটা ফেটে যাচ্ছে। কেন এমন করলেন জিহান? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি যখন রোহা আপুকে ভালোবাসেন তাহলে আমাকে কেন বিয়ে করলেন? রোহা আপু ঠিকই বলছে, যার বাবা নেই মা নেই তাকে কে বিয়ে করবে? কোনো উদ্দেশ্য তো আছেই। এইভাবে আমায় ঠকালেন। প্রিয়তির চোখের জল মুছে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই ক্লাসের মেয়েরা প্রিয়তিকে ঘিরে ধরে। তাদের ক্লাসের মিতালি নামের একটা মেয়ে জিহানকে অনেক পছন্দ করে প্রিয়তিকে দেখেই বাজে কথা বলা শুরু করে দেয়। প্রিয়তি চুপচাপ সব কিছু শুনে যায়, কোনো কথা বলে না। প্রিয়তি আশেপাশে তাকিয়ে ত্রিধাকে খুঁজছে। মনে হচ্ছে আমার সাথে রাগ করে ভার্সিটি আসেনি। বেচারির মনের অবস্থাও তেমন ভালো না। প্রিয়তি ক্লাস শেষ করে জিহানের জন্য অপেক্ষা না করে নিজে নিজে বাড়িতে চলে আসে। এদিকে জিহান ক্লাস শেষ করে প্রিয়তিকে না দেখে টেনশনে পড়ে যায়। এই মেয়ে এত তেরা, কতবার করে বললাম ক্লাস শেষে গেটের সামনে দাঁড়াতে। কে শুনে কার কথা? কোনো বিপদ হয়নি তো আবার? একবার পাই সামনে থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব। জিহান পুরো ভার্সিটি তন্ন তন্ন করে প্রিয়তিকে খুঁজে, কিন্তু কোথাও পায়নি। জিহানের কলিজা কেঁপে ওঠে। ও শিট, বাড়ির কথা তো ভুলেই গেছি। মামনিকে ফোন দিয়ে দেখি বাড়ি গেছে কিনা। জিহান রাইসা বেগমকে ফোন করে। মামনি, প্রিয়তি বাড়ি গিয়েছে? হ্যাঁ। রাইসা বেগম আরও কিছু বলার আগেই জিহান ফোন কেটে দিল। দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে এসেই জিহান ঘরে এসে দেখে প্রিয়তি বেলকনিতে দাঁড়িয়ে আছে। প্রিয়তি কিছু বুঝে ওঠার আগে জিহান থাপ্পড় মেরে বসে প্রিয়তির গালে। জিহান রাগী দৃষ্টিতে প্রিয়তির দিকে তাকিয়ে আছে। কপালের রগ ফুলে গেছে। প্রিয়তি গালে হাত দিয়ে জিহানের দিকে ছলো ছলো চোখ নিয়ে তাকালো। চোখে জল স্পষ্ট। জিহান প্রিয়তিকে দেয়ালের সাথে চেপে ধরে। ক্লাস শেষে তোকে দাঁড়াতে বলেছি, আর তুই আমার কথার অবাধ্য হয়ে নিজেই ঢ্যাং ঢ্যাং করে বাড়ি চলে আসলি। কতটা টেনশনে ছিলাম আমি জানিস তুই? কথার অবাধ্য হলি কেন? তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমি তো স্বামী, এখন থেকে তুই আমার সব কথা মেনে চলবি। কথার এক পা নড়চড় হবে তো খুব খারাপ হবে। প্রিয়তি কিছু না বলে চুপচাপ কান্না করে যাচ্ছে। প্রিয়তির চোখে জল দেখে জিহানের মাথা আরো গরম হয়ে গেল। একদম ন্যাকা কান্না করবি না। চোখ থেকে যেন আর এক ফোঁটা জল পড়তে না দেখি, তাহলে আরো বড় শাস্তি পেতে হবে। প্রিয়তি ভয় পেয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। প্রিয়তিকে কথা শুনতে না দেখে জিহান রেগে প্রিয়তির ঠোঁটে ঠোঁট বসিয়ে প্রিয়তিকে চুমু না দিয়ে কামড়িয়ে ঠোঁটের অবস্থা খারাপ করে দিচ্ছে। প্রিয়তি আর সহ্য করতে না পেরে আওয়াজ করে কান্না করে দেয়। প্রিয়তিকে আওয়াজ করে কান্না করতে দেখে জিহান প্রিয়তির ঠোঁট ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আর প্রিয়তি কান্না করতে থাকে। ঠোঁট প্রচণ্ড ব্যথা করছে প্রিয়তির। প্রিয়তি কাঁদতে কাঁদতে বেলকুনিতে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর রাগ কন্ট্রোল করে জিহান ঘরে এসে দেখে প্রিয়তি এখনও বেলকুনিতে বসে আছে। জিহান বেলকুনিতে এসে দেখে প্রিয়তি ঘুমিয়ে পড়ছে। জিহান প্রিয়তিকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিল। প্রিয়তির ঘুমন্ত মুখের দিকে জিহান তাকিয়ে আছে। জিহান প্রিয়তির মাথায় হাত রেখে, আমাকে ক্ষমা করে দিও মায়াবিনী। তোমাকে না দেখে এক মুহূর্তের জন্য নিজেকে পাগল মনে হয়েছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যে হাত দিয়ে তোমায় মেরেছি সেই হাতের শাস্তি দিব আমি। ভালোবাসি মায়াবিনী, তোমায় মায়ে আক্রান্ত হয়ে গেছি।
নিজেকে তোমার মায়া থেকে সরানো অসম্ভব। যদি কোনোদিন সম্ভব হয় তবে সেটা আমার মৃত্যুতেই হবে।